আমরা শুরু করতে পারি। আজকে আপনাদের বার কাউন্সিল চ্যালেঞ্জ কোর্স, অনলি এমসিকিউ চ্যালেঞ্জ কোর্সের ১ম ক্লাস। আজকের ক্লাসটি সবার জন্য উন্মুক্ত। আজকের ক্লাসে আমাদের টোটাল ২ টা সেশন হবে। ১ম সেশনে আমরা যে পদ্ধতিতে পড়াশোনা করলে আমরা এক চান্সে আইনজীবী হতে পারবো, সেই বিষয়ের উপর আলোচনা করব 1st পার্টে। আর ২য় পার্টে আমরা তামাদিয়ান ১৯০৮ এর উপর একটি ফ্রি ক্লাস নেব। আপনারা যারা যুক্ত হয়েছেন, বিশেষ করে ২৯/১১/২০২৫ তারিখের পরীক্ষায় আপনারা বসবেন। আমি মনে করি আজকের ক্লাসটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং যারা সদ্য এলএলবি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, পাস কোর্স হোক বা এলএলবি অনার্স হোক, বার কাউন্সিল এখনো ইন্টিমেশন দেননি বা সবেমাত্র ইন্টিমেশন দিয়েছেন। কিন্তু এখনো এবার পরীক্ষা পাবেন কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আমি মনে করি আপনারা সবচেয়ে বেশি সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান বলবো? আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, যদিও অনেকে পাস কোর্স করেছেন, আমি এলএলবি অনার্স, এলএলএম মাস্টার্স করেছি। ইউনিভার্সিটি গুলো আমাদেরকে ওইভাবে খুব বেশি দিক নির্দেশনা দিত না। যে আপনাদের এলএলবি শেষ করার পর আপনারা যদি অ্যাডভোকেট হতে চান তাহলে বার কাউন্সিলের পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। বিশেষ করে এই ধরনের কোনো সেমিনার বা এই ধরনের কোনো কার্যক্রম কিন্তু ইউনিভার্সিটি গুলো আমাদেরকে প্রোভাইড করেনি। আমাদেরকে শুধুমাত্র মিড টার্ম ফাইনাল এরকম করেই কিন্তু আমাদের জীবন থেকে যে ৪ থেকে ৫ টা বছর সেটা কিন্তু চলে গিয়েছে। আর যারা এলএলবি পাস কোর্স করেছেন, অন্য একটা সাবজেক্টে অনার্স করেছেন, দেন আবার এলএলবি পাস কোর্স করেছেন বা ডিগ্রি করে অন্য সাবজেক্টে মাস্টার্স করে আবার এলএলবি করেছেন। উনারা কিন্তু যেদিন এলএলবি-তে ভর্তি হয়েছেন, সেদিন থেকে উনাদের টার্গেট হলো যে আইনজীবী হবো। কারণ উনাদের সেই ল-তে ভর্তি হওয়ার একমাত্র মিশন এবং ভিশনই থাকে অ্যাডভোকেট হওয়া। এই ক্ষেত্রে আমরা যদি প্রতিযোগিতার বাজার দেখি, সবসময়ই আমি দেখে থাকি যে যেহেতু এবার ৩য় সেশন আপনাদের সাথে, এবার আলহামদুলিল্লাহ আমাদের একাডেমি থেকে ১১৪ জন, সাইদ নূর ভাই উনি আমার এখানে হয়তোবা এলএলবি-তে ভর্তি হওয়ার সময় কোর্স করেছিলেন। আজ থেকে হয়তোবা ১ থেকে ২ বছর আগে। আমাদের এই যে পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমরা কিন্তু অবগত না। কিন্তু যারা পাস কোর্সের স্টুডেন্ট উনারা কিন্তু অবগত। ওনাদের টার্গেটই হলো যে আপনার যেদিন ভর্তি হয় সেদিন থেকে অ্যাডভোকেট হওয়া। উনারা আমি এরকম স্টুডেন্ট পেয়েছি, যেহেতু এবার আলহামদুলিল্লাহ ১১৪ জন এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন আমাদের এখান থেকে। ৩য় বর্ষর আপনাদের সাথে 3rd সেশন। এই ৩ বছরের অভিজ্ঞতায় যতটুক আমার মনে হয় যে আমি অসংখ্য স্টুডেন্ট পেয়েছি, সবেমাত্র ল কলেজে ভর্তি হয়েছেন যেদিন, সেদিনও আমাদের এইখানে আমাদের আমার একাডেমিতে ভর্তি হয়েছেন। অ্যাডভোকেটশিপ কোচিং এ। তার মানে পাস কোর্সের স্টুডেন্টদের একটা টেনডেন্সি থাকে ল-তে ভর্তি হওয়ার যে আমাকে অ্যাডভোকেট হতে হবে। যেটা আগে থেকে যারা এলএলবি অনার্স করেন বা এলএলএম মাস্টার্স করেন, সাধারণ জেনারেলি পড়েন, ওনাদের ঐরকম কোনো আপনার আলাদা করে কোনো কিছু জানা থাকে না বা ইউনিভার্সিটি গুলো বা বিশ্ববিদ্যালয়গুলো ওইভাবে আপনাকে ট্রেন আপ করে না। তো ফলশ্রুতিতে যেটা হয় বার কাউন্সিলের পরীক্ষায় যারা এলএলবি পাস কোর্সের স্টুডেন্ট আছেন, ওনারা খুবই ভালো করে ১ম বারেই অনেকে অ্যাডভোকেট হয়ে যান। আর যারা আ এলএলবি অনার্স, এলএলএম মাস্টার্স ওনারা জিনিসটাকে সিম্পলি নেন। যে আরে পরীক্ষা দিলেই তো পাস করব। এই ৭ টা সাবজেক্ট কতগুলো সাবজেক্ট পড়ে এসেছি আইনের। এই ৭ টা সাবজেক্ট কোনো বিষয় হলো? এটা আহামরি কিছু না। এরকম কিন্তু একটা টেনডেন্সি কাজ করে। যেই কারণে যারা অনার্সের স্টুডেন্ট আছেন এলএলবি অনার্স, উনারা এই জিনিসটাকে গুরুত্ব কম দেন। যে গুরুত্ব কম দেওয়ার কারণে উনাদের রেজাল্ট কিন্তু খারাপ হয় আল্টিমেটলি। ওইদিকে যাচ্ছি না। আমি বলতেছি যে যারা এলএলবির স্টুডেন্ট আছেন আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, আমি মনে করি বা যারা এবার পরীক্ষা পাচ্ছেন না, উনারা সবচেয়ে বেশি লাকি। আর যারা পরীক্ষা দিবেন আপনারাও লাকি। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, সবাই শেষ পর্যন্ত থাকবেন। এবং আজকের ক্লাসের লিঙ্কটি সবার জন্য উন্মুক্ত। আপনারা চাইলে আপনাদের বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে আপনারা শেয়ার করতে পারেন। ওকে আমরা শুরু করতে পারি। আজকে আমাদের ২ টা সেশন। ১ম সেশনে আমরা বলেছি যে পদ্ধতিতে পড়াশোনা করলে আমরা এক চান্সে আইনজীবী হতে পারব। অনেকেই আছেন জব করেন বা বিভিন্ন পেশায় জড়িত হয়ে গেছেন। বা হাউস ওয়াইফ, খুবই কাজের চাপ, বিভিন্নভাবে সবাই ব্যস্ত। কিন্তু স্বপ্নটা দেখেন আইনজীবী হওয়ার। সেই আইনজীবী হওয়ার জন্য আপনাকে কিন্তু
এলএলবি পাস করলেই হবে না। বার কাউন্সিলের যে ৩ ধাপের পরীক্ষা আছে, সেই ৩ ধাপের পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। আমি শুরুতেই বলব, যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা বার কাউন্সিল হোক বা জুডিশিয়ারি হোক, যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি যদি পাস করতে চান, তাহলে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। তার মানে আমাদের এই বার কাউন্সিলের পরীক্ষায় আমরা যদি কৃতকার্য হতে চাই, তাহলে সিলেবাসটা আগে পড়তে হবে। এখন অনেকেই বলতে পারেন, সিলেবাস তো জানা আছে। হ্যাঁ, সিলেবাস সবারই জানা আছে যে এমসিকিউ পরীক্ষা ১০০ মার্কের হয়, লিখিত পরীক্ষা ১০০ মার্কের হয়, হ্যাঁ, ভাইবা পরীক্ষা ৫০ মার্কের হয়। এগুলো তো আমরা জানি। কিন্তু ওই সিলেবাস আর হচ্ছে জানা সিলেবাস এটা কিন্তু এক না। সিলেবাস জানার উদ্দেশ্য হলো এটাই যে আপনি কিভাবে পড়াশোনা করলে আপনি হচ্ছে সহজে সেখান থেকে পাস করতে পারবেন। একেবারেই ট্রু সেন্স এ বলি, আ আপনারা ২ দিন পর কি হবেন? লার্নেড হবেন, বিজ্ঞ হবেন। আপনি যখন কালো টাই পরবেন, আপনার যখন সনদ হয়ে যাবে, কালো গাউন পরবেন, অ্যাডভোকেট হবেন, কোর্ট কি আপনাকে ভাই বলে সম্বোধন করবে? মানে বেঞ্চে যিনি বসা থাকবেন, কোর্ট, আদালত বা ম্যাজিস্ট্রেট বা বিচারক যাই বলেন না কেন, উনি কি আপনাকে ভাই বলবেন? না। বলবেন কি? লার্নেড। লার্নেড মানে হলো বিজ্ঞ বলে আপনাকে সম্বোধন করবে। তার মানে আপনি একজন বিজ্ঞ হবেন, আপনি একজন লার্নেড হবেন। তাহলে লার্নেড হবেন, বিজ্ঞ হবেন, কুশলী হবেন। অথচ বার কাউন্সিলের পরীক্ষা বারবার দিচ্ছেন কিন্তু পাস করতে পারতেছেন না। বা কিভাবে হচ্ছে গোছাবেন সেটা বুঝতেই পারতেছেন না। তাহলে ওইখানে যেহেতু আপনি কুশলী হবেন, আপনি আপনার মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করবেন, সেখানে আপনাকে আলাদা করে প্রতিদিন প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রত্যেকটা মামলায়। সেখানে সাবমিশন রাখতে হবে। কৌশল অবলম্বন করে আপনাকে কোর্ট থেকে কি করতে হবে? অর্ডার নিয়ে আসতে হবে। তাহলে হোয়াই নট? আপনি কেন ওই বার কাউন্সিলের পরীক্ষায় আপনি কৌশল অবলম্বন করবেন না? আপনি সারা জীবন কৌশল করে চলবেন, সারা জীবন কৌশল করে পয়সা কামাবেন। হ্যাঁ? আপনার পেশাই হলো কৌশল, অথচ আপনি পরীক্ষার সময় কৌশল করতেছেন না। এখানে হয়তোবা অনেকেই যুক্ত হয়েছেন। নামকরা অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যারা হচ্ছে বার কাউন্সিলের কোচিং করায়। হ্যাঁ? ওনারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু দেখাবে, বিভিন্ন কিছু আপনাকে আ চিন্তার সমুদ্রে নিয়ে যাবে। কিন্তু এভাবে কেউ বলবে না, যেটা আমি হচ্ছে আপনাকে দেয়ার চেষ্টা করব। যাদের কাছে খাতা কলম নেই, সবাই খাতা কলম নিয়ে বসে যাবেন। আমরা ১ম ০.৫ ঘন্টা বা ৩০ মিনিট বা ৪০ মিনিট একটু অঙ্ক করব। সবাই খাতা কলম নিয়ে বসবেন। একটু অঙ্ক করব, যে অঙ্কে আমরা হচ্ছে বের করে নিয়ে আসবো যে যেভাবে পড়াশোনা করলে আমরা হচ্ছে আইনজীবী হতে পারি। ওকে। তাহলে আমি ১ম এই বলেছি যে সিলেবাস সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। পরীক্ষায় পাস করার জন্য। তাহলে সিলেবাসের দিকে যদি তাকাই, আমাদের বার কাউন্সিলের টোটাল ৭ টা সাবজেক্ট। এমসিকিউ, লিখিত এবং ভাইবা, ৩ ধাপের পরীক্ষা। ৩ ধাপের পরীক্ষায় আমাদের সর্বমোট সাবজেক্ট কয়টি? সর্বমোট সাবজেক্ট হলো ৭ টি। কি, কি? সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, সুনির্দিষ্ট প্রতিকার আইন, লিমিটেশন, এভিডেন্স অ্যাক্ট, বার কাউন্সিল। সংক্ষেপেই বললাম। তাহলে এই যে ৭ টা সাবজেক্ট, কোন সাবজেক্টে কত মার্ক? এমসিকিউ পরীক্ষায়। এমসিকিউ পরীক্ষায় আমরা যদি তাকাই, আমাদের এখানে ২ টা পার্ট। একটা পার্টে হলো কি বড় সাবজেক্ট। একেবারে ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি। ভাই পরীক্ষায় পাস করতে হবে, অ্যাডভোকেট হতে হবে। কোর্ট আপনাকে লার্নেড বলে সম্বোধন করবে। আপনি সারা জীবন কি করবেন? আইন পেশায় থাকবেন, আপনি কুশলী হবেন। তাহলে এইখানেও আপনাকে কি করতে হবে? পাস করার জন্য কৌশল অবলম্বন করতে হবে। কেন কৌশল অবলম্বন করবেন? ২৯/১১/২০২৫ এর তারিখ দেখবেন যে পরীক্ষায় আপনারা হচ্ছে ৫০,০০০ পরীক্ষার্থী পরীক্ষার টেবিলে বসতেছেন, পরীক্ষা দিচ্ছেন। কিন্তু ২৯/১১/২০২৫ এরকম সময় রাত ১০টা ১৪ বাজে আমাদের দেখবেন যে বুক ধড়ফড় করতেছে। রাত ১২ টায় রেজাল্ট হয়ে গিয়েছে। ১০,০০০ পাস বা ১২,০০০ পাস করেছে। বাকি যে ৪০,০০০ ৪২,০০০ উনারা এক রাতেই ফেল। হোয়াই? উনারা কি সবাই অযোগ্য? কেউ তো অযোগ্য না। আপনারা কষ্ট করে এলএলবি অনার্স করেছেন। আবার অনেকে অন্য সাবজেক্টে অনার্স করে, অন্য সাবজেক্টে মাস্টার্স করে আবার হচ্ছে এলএলবি পাস কোর্স করেছেন। তাহলে আমি মনে করি আপনারা সবাই কি? আপনারা সবাই হচ্ছে অ্যাডভোকেট হওয়ার যোগ্য। আপনারা যারা যুক্ত হয়েছেন। সবাই অ্যাডভোকেট হওয়ার যোগ্য। কারণ এলএলবি পাস করেছেন। তার মানে এলএলবি যেহেতু পাস করেছেন, আবারও হচ্ছে অনেকের আ ডাবল অনার্স, ডাবল মাস্টার্স অনেক, অনেক ডিগ্রি আছে। তারপরে আবার এলএলবি করে বার কাউন্সিলের পরীক্ষা দিচ্ছেন। এমনও হয়েছে অনেক বড় সরকারি চাকরিজীবী, অনেক লেখাপড়া, অনেক যোগ্যতা। তারপরে আবার এলএলবি করেছেন, এখন বার কাউন্সিলের পরীক্ষা দিচ্ছেন। তাহলে এই যে
এক রাতে যে ৪০,০০০ ৪২,০০০ স্টুডেন্ট ফেল করলো, তার মধ্যে আমার নামটা চলে আসলো। আমার পাশের জন, একেবারে ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি। পাশের জন যার সাথে আমি গ্রুপ স্টাডি করলাম, সে Facebook এ হচ্ছে পোস্ট করলো, আলহামদুলিল্লাহ বার কাউন্সিল প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ। অথচ আমি পোস্ট করতে পারলাম না। আমি কোনরকম হচ্ছে কান্না বিজড়িত হয়ে তার সেই যে পোস্ট আছে, সেই পোস্টে লিখলাম, "কংগ্রাচুলেশন।" হোয়াই? হোয়াই? কেন? আমি কংগ্রাচুলেশন কেন লিখব? লিখতে পারি হয়তোবা আমি পাস করেছি, অন্যজনও পাস করেছে। সেখানে আমি কংগ্রাচুলেশন লিখব। কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। যারা জয়েন হয়েছেন, যারা সত্যিকার অর্থে এক চান্সে আইনজীবী হতে চান, শেষ পর্যন্ত থাকবেন। আজকে কিছু টেকনিক শিখে যাবেন অন্ততপক্ষে যে পরীক্ষায় কিভাবে পাস করবেন। আপনাকে আগে হচ্ছে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। তা আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন। কোন রাস্তা দিয়ে গেলে আপনি হচ্ছে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। কোন রাস্তা দিয়ে আপনি হচ্ছে ড্রাইভ করলে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। সেটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি যদি সেই রাস্তা বের না করে গদ-বাঁধা হচ্ছে চালিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি গন্তব্যে কিন্তু পৌঁছতে পারবেন না। তাহলে এইখানে আমাদেরকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। তাহলে আমি ১ম এই যে পয়েন্টটা বললাম, এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য আপনাকে হচ্ছে সিলেবাস সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এই যে ৭ টা সাবজেক্ট, কোন সাবজেক্টে কত মার্ক? আমরা সবাই কিন্তু জানি। এখানে যারা যুক্ত হয়েছেন, অনেকেই বলবেন যে ইররিলেভেন্ট। না ভাই, ইররিলেভেন্ট না, অপ্রাসঙ্গিক না। আমাদের বড় যে ৩ টা সাবজেক্ট আছে, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি। এই ৩ টা সাবজেক্টে এমসিকিউ পরীক্ষায় হলো ২০, ২০, ২০ টোটাল ৬০ মার্ক। টোটাল কত মার্ক? টোটাল হলো ৬০ মার্ক। আর ছোট যে ৪ টা সাবজেক্ট আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন, লিমিটেশন অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট এবং বার কাউন্সিল। এই ৪ টা সাবজেক্টে হলো ৪০ মার্ক। তাহলে ১ম এই আপনাকে কোর্ট লার্নেড বলে সম্বোধন করবে। মানে হচ্ছেন আপনি কি হবেন? বিজ্ঞ হবেন, আপনি কুশলী হবেন। তাহলে ঐখান থেকে আমরা শব্দ নিয়ে আসলাম, আমাকে টেকনিক অবলম্বন করতে হবে। তাহলে টেকনিকটা কি? এখানে যারা খুব বেশি ব্রিলিয়ান্ট, অনেক ব্রিলিয়ান্ট, খুবই ভালো পড়াশোনা করতেছেন, আমি আপনাদেরকে বলব যে ছোটখাটো এই টেকনিক আছে। এই টেকনিক আপনি অবলম্বন না করলেও পারেন। যে আপনার খুব ভালো প্রস্তুতি আছে আলহামদুলিল্লাহ। তবে মেক্সিমাম স্টুডেন্ট যেহেতু ফেল করে, মেক্সিমাম স্টুডেন্টই কি করে জানেন? আমরা তো যখন এলএলবির জন্য এলএলবি শেষ করার পর হচ্ছে বার কাউন্সিলের জন্য প্রস্তুতি নেই। তখন তো আমরাও আপনাদের মতো গ্রুপ স্টাডি করেছি, বিভিন্ন একাডেমিতে পড়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। আপনার একটা ভালো সাবজেক্ট, পছন্দের সাবজেক্ট, ধরেন কথার কথা, এটা হলো একটা দণ্ডবিধি আইন। আপনি কি করেছেন? দণ্ডবিধি নিয়ে বসেছেন, পড়তেছেন, খুবই ভালো লাগতেছে। দণ্ডবিধি নিয়ে বসে গেলাম। অথচ আমি জানি দণ্ডবিধি থেকে এমসিকিউ পরীক্ষায় ২০ মার্ক। আমার পরীক্ষার পরবর্তী পরীক্ষার আমি হিসাব করে দেখলাম আমাদের ৬৮ দিন সময় আছে। তো ভালো কথা। একেবারেই হচ্ছে আজকে শুক্রবার, আ জুম্মার নামাজ পড়ে আমি হচ্ছে একেবারেই মাইন্ড সেট আপ করলাম। আজকে থেকেই কি করব? আমি ভালো করে পড়াশোনা শুরু করব। ওকে ফাইন। আমার ফেভারিট সাবজেক্ট দণ্ডবিধি। আমি দণ্ডবিধি দিয়েই কি করলাম? পড়াশোনা শুরু করলাম। ভেরি গুড। এটা কিন্তু মাথায় রাখতে হবে দণ্ডবিধিতে ধারা কয়টি? ধারা হলো ৫১১ টি। আপনি যখন পড়া শুরু করবেন, যারা একেবারে বিগিনার আছেন, আপনি দেখবেন যে একটা সময়ে ১৫ দিন চলে গেছে বা ২০ দিন চলে গেছে। ১৫ দিন ২০ দিন পর আপনি দেখবেন যে আপনার অর্ধেক দণ্ডবিধি পড়া হয়েছে। এখন আপনি ধরেন মার্ডার পর্যন্ত গেছেন, ৩০০ ধারা পর্যন্ত চলে গেছেন। কিন্তু প্রিভিয়াসলি যেগুলো পড়েছেন সেগুলো আর আপনার মনে নেই। প্রিভিয়াস যেগুলো পড়েছেন সেগুলো মনে নাই। ১৫ দিন পর আপনি চিন্তা করলেন আর ৪০-৫০ দিন সময় আছে। একটা একাডেমি সার্কুলার দিয়েছে রিভিশন কোর্স। সেখানে আপনি ভর্তি হলেন, সেখানে ওরিয়েন্টেশন ক্লাসে অনেক কিছু বলল। কথায় কনভিন্স হয়ে সেখানে ভর্তি হয়ে আবার শুরু করলেন। ওনারা একটা সাবজেক্ট দিয়ে শুরু করল। একদম বুলেট গতিতে কিন্তু দৌড়াচ্ছে। বুলেট কোর্স। আপনি তাদের সাথে কিছু চেষ্টা করে কিছুদিন পর যখন পরীক্ষার আর ২০-২৫ দিন বাকি, আপনি বুঝে গেলেন যে আপনাকে দিয়ে এইবার বার কাউন্সিল পরীক্ষা হচ্ছে না। আপনাকে দিয়ে হবে না। আপনি পারতেছেন না। সেটা আপনার মধ্যেই চলে আসছে। কেন? কারণ আপনার সাবজেক্ট গুলো তো শেষ হয়নি। একবারই তো আপনি শেষ করতে পারেননি। তাহলে একবারে যদি শেষ না করতে পারেন, পরীক্ষার আছে ২০ দিন, তাহলে আপনি কি ওই ১ দিন আগে শেষ করে তারপরে পরীক্ষা দিয়ে পাস করবেন? এখানে আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে। আমরা যে মেক্সিমাম স্টুডেন্ট ফেল করি। আমি ১ম এই বলেছি আপনারা সবাই যোগ্য। সবাই অ্যাডভোকেট হওয়ার যোগ্য। আমি মনে করি তার চেয়ে বেশি হওয়ার যোগ্য। কিন্তু তারপরেও ফেল করি। কেন ফেল করি? সেটা কখনো চিন্তা ভাবনা করে দেখি না। একটু টেকনিক অবলম্বন করি। আমরা যদি দেখি ১ম এই আসি আমাদের বার কাউন্সিলের যেই ৭ টা সাবজেক্ট আছে, সেই ৭ টা সাবজেক্টের মধ্যে আমরা যদি তামাদি আইনের দিকে যাই, খাতায় লিখতে পারেন। তামাদি আইনে লিমিটেশন অ্যাক্টে আমাদের এমসিকিউ পরীক্ষায় ১০ মার্ক। এই ১০ মার্কের জন্য
একটু খাতায় লিখেন, আমাদের সেকশন পড়তে হবে ২৯ টি। আমরা ২৯ টি সেকশন আছে, ২৯ টাই পড়ব। এবং এখানে ১৮৩ টি অনুচ্ছেদ আছে, যেটা হলো আমাদের সবচেয়ে বেশি মাথা ব্যাথার কারণ। আমাদের অনুচ্ছেদগুলো মনে থাকে না। বারবার পড়ি কিন্তু মনে থাকে না। আমি আপনাদেরকে এনশিওর করতেছি, সবগুলো অনুচ্ছেদ আপনাদের পড়া লাগবে না। আপনি ওই অনুচ্ছেদগুলোই পড়বেন যেগুলো হচ্ছে বিগত সালের বার কাউন্সিল পরীক্ষায় এবং বিগত সালের জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায়, এবং যেগুলো যেই আপনার হচ্ছে অনুচ্ছেদগুলো যে আর্টিকেল গুলো থেকে আপনাদের রেগুলার কোর্ট প্র্যাকটিসে কাজে লাগতেছে, আমরা ওই আর্টিকেল গুলোই পড়ে ফেলবো। তাহলে কি পড়বো? বার কাউন্সিল পরীক্ষায় যে আর্টিকেল গুলো থেকে কোশ্চেন এসেছে, জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় যে আর্টিকেল গুলো থেকে কোশ্চেন এসেছে, এবং যে আর্টিকেল গুলো আমাদের রেগুলার কোর্ট প্র্যাকটিসে কাজে লাগতেছে, এই আর্টিকেল গুলো যদি আমরা ভালো করে পড়ে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে। এখন আমি তো জানি না কোন আর্টিকেল গুলো পড়তে হবে। আমি আপনাদেরকে তামাদিনের একটা পিডিএফ ফাইল এমনিতে ফ্রি দিয়ে দিয়েছি, যেহেতু ফ্রি ক্লাস পুরোটাই দিয়ে দিয়েছি। ইচ্ছা করলে শুধু লেকচার শিটই দিতে পারতাম, এবং সিপিসির একদম ফুললি অ্যামেন্ডমেন্ট সহ লেকচার শিট আমি আপনাদের কিন্তু ফুল সিপিসি দিয়ে দিয়েছি ফ্রি ক্লাসে। যাই হোক, তাহলে ওইখানে আমরা যদি জাস্টিফাই করি, আমি দেখেছি যে আর্টিকেল ১৮৩ টার মধ্যে আমরা যদি বার কাউন্সিল, জুডিশিয়ারি এবং রেগুলার কোর্ট প্র্যাকটিস হিসাব করি, তাহলে আমাদের ৪০-৪২ টার মতো হয় আরকি টোটাল আর্টিকেল। তাহলে আমরা ধরেন হচ্ছে সেকশন হলো ২৯ টি প্লাস ৪০-৪২ না, ধরেন আমরা ধরলাম হচ্ছে ৪১। তাহলে ৪১ টা আর্টিকেল আর ২৯ টা হলো সেকশন। সর্বমোট কতটি হলো? সর্বমোট হলো ৭০ টি। একেবারেই ট্রু সেন্সে। তাহলে এই ৭০ টা যদি আমরা পড়ে ফেলি, তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষায় ১০ মার্ক কমন পড়বে। তামা দিয়ে নিই। তারপরে আসি সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন কতগুলো আছে? আচ্ছা, ভালো শোনা যাচ্ছে না। আমি আনমিউট করতেছি। আচ্ছা, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না আপনারা? একটু যদি বলতেন। জি স্যার, একদম ক্লিয়ার, খুব ভালো শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। জি ক্লিয়ার আমার স্যার। ব্যক্তিগত সমস্যা হবে। জি, ঠিক আছে। তারপরে আসি, আপনারা চাইলে লিঙ্কগুলো আপনাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে? তারপরে আসি সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমার সেকশন কতগুলো আছে? সেকশন আছে হচ্ছে ৫৭ টি। এই ৫৭ টা সেকশন থেকে কিছু সেকশন আছে একেবারেই বাতিল। আর কিছু সেকশন আছে যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে না। তো সব মিলিয়ে যেহেতু ছোট সাবজেক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমাদের হচ্ছে ১০ মার্ক। এখান থেকে আমরা সেকশন পড়ে ফেলবো হচ্ছে ৪০ টা। ৪০ বা ৪২। তারপর আসি সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনে আমাদের এমসিকিউ পরীক্ষায় হচ্ছে ১৫ মার্ক। এখানে সেকশন হলো ১৬৭ টি। ১৬৭ টা সেকশন থেকে যেহেতু ছোট সাবজেক্ট, আমরা ছোট সাবজেক্টে কিন্তু আমরা কোনো কিছু বাদ দিয়ে পড়ব না। সবই পড়ব, কিছু টেকনিক অবলম্বন করে পড়ব। এভিডেন্স অ্যাক্টে আমাদের সেকশন আছে হচ্ছে ১৬৭ টি। সেই ১৬৭ টি সেকশন থেকে আমরা হচ্ছে ১২০ টির মতো সেকশন পড়ে ফেলব। তারপরে আসি বার কাউন্সিল। বার কাউন্সিল অ্যাক্টে আমাদের টোটাল ৩ টা আইন। রুলস, অর্ডার এবং হচ্ছে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট। তাহলে রুলস, অর্ডার, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট ৩ টা মিলিয়ে যদি আমরা ৭০ টার মতো সেকশন বা আর্টিকেল যেটাই বলি না কেন পড়ে ফেলি, তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষায় ৫ মার্ক কমন পড়বে। আবার যদি রিপিট করি, প্রথমে আসি তামাদি আইন। তামাদি আইনে হলো ১০ মার্ক। ছোট সাবজেক্ট কিন্তু। আজকে থেকে শুরু করলে আগামী ৩ দিনে শেষ হয়ে যাবে। তাহলে তামাদি আইনে আমাদের সব মিলিয়ে পড়বো হচ্ছে ৭০ টা। সুনির্দিষ্ট প্রতিকার আইন সব মিলিয়ে পড়বো হচ্ছে ৪০ টা। তাহলে সব মিলিয়ে তামাদি আইন যদি ৭০ টা পড়ি, এমসিকিউ পরীক্ষায় কমন পড়বে হচ্ছে ১০ মার্ক। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা যদি ৪০ টা পড়ি, তাহলে এমসিকিউ পরীক্ষায় কমন পড়বে হচ্ছে কত মার্ক? ১০ মার্ক। এভিডেন্স অ্যাক্টে আমরা যদি ১২০ টা সেকশন পড়ে ফেলি, তাহলে এখানে আমাদের কমন পড়বে হচ্ছে ১৫ মার্ক। ১৫ মার্ক। তারপর হচ্ছে বার কাউন্সিল অ্যাক্টে আমরা যদি ৭০ টার মতো পড়ে ফেলি, এখানে আমাদের কমন পড়বে হচ্ছে ৫ মার্ক। তাহলে ছোট যে ৪ টা সাবজেক্ট, লিমিটেশন অ্যাক্ট, এসআর অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট এবং বার কাউন্সিল, এই ৪ টা সাবজেক্টে টোটাল মার্ক কত? টোটাল মার্ক হলো ৪০। তাহলে আমরা যদি একটু কাউন্ট করি, ৪০ এসআর অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্টে হলো আপনার ৭০, এভিডেন্স অ্যাক্টে ১২০, বার কাউন্সিলে হচ্ছে কত? ৭০। টোটাল কত হয়? টোটাল হয় হচ্ছে ৩০০। এটার সাথে আরো যদি ২০ যোগ দেন, তাহলে ৩২০ টা সেকশন হয় সব মিলিয়ে। ক্যালকুলেশন করে রাখেন। কুশলী হবেন ২ দিন পর। লার্নেড হবেন। কোর্ট আপনাকে লার্নেড বলে সম্বোধন করবে। আপনি বিজ্ঞ হবেন। হুম, আপনি কুশলী হবেন। কুশলী যেহেতু হবেন, এখানে আপনাকে পরীক্ষায় কিছু না কিছু কৌশল অবলম্বন করতে হবে। যদি আপনি কৌশল অবলম্বন না করেন, তাহলে হয়তোবা সেই ৪০-৪২ হাজার যে বাদ পড়ে যাবে, তার মধ্যে থেকে আপনার রোল নম্বরটা কিন্তু চলে আসে। যারা খুবই ব্রিলিয়ান্ট, তাদের ক্ষেত্রে এক্সেপশন হতে পারে।
তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করব আমরা? আমরা হচ্ছে এই ৩২০ টা যে সেকশন আছে ছোট ৪ টা সাবজেক্টে নোট করে রাখতে পারেন। এগুলো এমনভাবে পড়ব যাতে আমাদের এইখানে যে এমসিকিউ পরীক্ষায় ৪০ মার্ক, এই ৪০ মার্ক থেকে আমার ১ মার্কও ছুটে না যায়। আমার যাতে এরকম না হয় যে এখান থেকে আমার কি হয়েছে? এখান থেকে আমার ১ মার্ক ছুটে গেছে। এরকমটা যাতে আমাদের না হয়। আজকে থেকে পড়া শুরু করেন। আগামী ১৫ দিনে যারা ভালো করে পড়বেন দৈনিক ৩ থেকে ৪ ঘন্টা, আগামী ১৫ দিনে আপনাদের হচ্ছে এই ৪ টা সাবজেক্ট সর্বোচ্চ ২০ দিন। ২০ দিনে কিন্তু এই ৪ টা সাবজেক্ট কমপ্লিটলি শেষ হয়ে যাবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, টেকনিকটা হলো, আপনারা যারা এই ছোট সাবজেক্ট ৪ টা সাবজেক্ট ভালো করে পড়বেন, সর্বশেষে যে ঘটনাটা ঘটবে, যখন পরীক্ষা চলে আসবে, আমাদের তো প্রচুর পরিমাণ রিভিশন করতে হবে। রিভিশন করার সময় আপনি চাইলে এই ৪ টা সাবজেক্ট একদিনে রিভিশন করতে পারবেন। যেখানে অন্য একটা বড় সাবজেক্ট যদি দেওয়ানি কার্যবিধির কথাই বলি, এটা কিন্তু আপনি একদিনে রিভিশন করতে খুবই কষ্ট হয়ে যাবে। ২ দিন সময় লাগবে। কিন্তু এই যে ছোট ৪ টা সাবজেক্ট আছে, এই ৪ টা সাবজেক্টে পাস মার্ক বলব। এই ৪ টা সাবজেক্টে শেষের দিকে যখন রিভিশন করবেন, আপনি ১ দিন বা ১.৫ দিনে রিভিশন করতে পারবেন। তাহলে এই জিনিসটা যদি বারবার রিভিশন করেন, টার্গেট থাকে যে এই ৩২০ সেকশন, ৩২০ সেকশন আপনি যদি ভালো করে পড়ে ফেলেন, তাহলে এমসিকিউ পরীক্ষায় আপনার কমন পড়বে ৪০ মার্ক। এখন আমরা তো স্টুডেন্ট, ভুল করবই। ভুল করার পরেও আমাদের হচ্ছে দেখবেন যে ৪০ থেকে ৩৫ কি থাকবে? টিকে যাবে। যেহেতু এখান থেকে আমরা কোনো কিছু বাদ দিয়ে তেমন কোনো কিছু বাদ দিয়ে পড়িনি। সবকিছুই কি করেছি? আমাদের সব ক্লাসের সমস্ত ক্লাসের রেকর্ডিং থাকে। সব গ্রুপেই দেয়া থাকে রেকর্ডিং গুলো। আজকে যে ক্লাস হয় সেটার রেকর্ডিং কালকে সকালে অপু পেয়ে যাবেন। তাহলে আমরা যদি ছোট ৪ টা সাবজেক্ট থেকে ৪০ থেকে ৩৫ অ্যাচিভ করতে পারি, তারপরে আসি বড় ৩ টা সাবজেক্ট। সমস্যা কোথায় হয়? একটু পরেই বলব। সিপিসিতে আমাদের ৫০ প্লাস হচ্ছে অর্ডার। 150 হলো সেকশন। যে ৫০ প্লাস অর্ডার আছে, সেখানে অনেকগুলো রুল আছে, বিধি আছে, উপবিধি আছে। সব মিলিয়ে ৬০০-৭০০ হবে আরকি। যদি আমরা সেকশন কল্পনা করি। ৬০০-৭০০ র কম হবে না। ধরেন 500 ই। সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি। তারপরে যদি ফৌজদারি কার্যবিধির কথা বলি, এইখানে আপনাদের হচ্ছে সেকশন আছে ৫৬৫ টি। তারপরে হচ্ছে আপনার দণ্ডবিধি। দণ্ডবিধিতেও সেকশন আছে ৫১১ টি। তার মানে বড় যে ৩ টা সাবজেক্ট আছে সিপিসি, সিআরপিসি, পেনাল কোড। এই ৩ টা সাবজেক্টে আপনাদের হচ্ছে সেকশন পড়া লাগবে ১৫০০। সিপিসি, সিআরপিসি, পেনাল কোডের সেকশন কতগুলো পড়বেন? সেকশন পড়বেন হচ্ছে ৩ ৫ ১৫০০। ১৫০০ পড়ে আপনার এমসিকিউ পরীক্ষায় মার্ক পড়বে হচ্ছে, কমন পড়বে হচ্ছে ৬০। আর ওই দিক দিয়ে আপনি ৩২০ টা সেকশন পড়ে আপনার এমসিকিউ পরীক্ষায় কমন পড়বে হচ্ছে ৪০ মার্ক। আমরা কল্পনা করি না, এভাবে ভাগ করি না। ভাগ না করে যেটা করি, হ্যাঁ, ঠিক আছে আজকে থেকে পড়া শুরু একদম হচ্ছে ফুল মোটিভেটেড দণ্ডবিধি বা হচ্ছে ফৌজদারি কার্যবিধি নিয়ে বসেছি। ১৫ দিন ২০ দিন পড়ার পর সাবজেক্ট তো শেষই হয়নি। এই শেষ মোটামুটি অর্ধেক পড়ে শেষ করেছি কিন্তু ১ম দিকে কি পড়েছি সেটা আর মনে নেই। হতাশ হয়ে গেলাম। আমাকে দিয়ে হবে না। এই কাজ করা যাবে না। যারা বিগিনার আছেন, যারা শেষ করেছেন আলহামদুলিল্লাহ। আর যারা বিগিনার আছেন আমি বলব যে ছোট সাবজেক্ট গুলোকে আপনি সবচেয়ে বেশি কি করবেন? হুম, সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। এই ছোট যে ৪ টা সাবজেক্ট আছে, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং এমনভাবে পড়বেন যে আমার টার্গেট থাকবে, হুম? আমার টার্গেট থাকবে যে, যেকোনো মূল্যে আমার এখান থেকে কি লাগবে? এখান থেকে হচ্ছে আমার আ এনি হাউ আমার হচ্ছে ৪০ থেকে ৪০ ই লাগবে। এটা টার্গেট থাকবে। এখন ৪০ থেকে ৪০ যদি আপনি টার্গেট নেন, কেন পারবেন? কারণ ৩০০ প্লাস ৩২০ সেকশন এটা কিন্তু আপনার পক্ষে ক্যাপচার করা একেবারেই সম্ভব, একেবারেই সহজ। এবং বিলিভ করেন আপনি যদি আজকে থেকে ছোট একটা সাবজেক্ট নিয়ে পড়তে থাকেন এবং টার্গেট রাখেন যে ১৫ থেকে ২০ দিনের মধ্যে শেষ করব, আপনি কিন্তু ১৫-২০ দিনের মধ্যে শেষ করতে পারবেন। এবং ১৫-২০ দিন পরে আপনার যেটা মনে হবে যখন ৪০ মার্ক আপনার পয়েন্টে চলে আসবে, আপনার টেবিলে চলে আসবে, তখন আর ১০ মার্কের খেলা। সেই ১০ মার্কের জন্য আপনাকে ১৫০০ সেকশনের সাথে ফাইট করা লাগবে। সিবিসি, সিআরবিসি, পেনাল কোড। এখন আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়ে আসছেন, ল কলেজগুলোতে পড়ে আসছেন, সবাই কিন্তু সিপিসি, সিআরবিসি, পেনাল কোড পড়েছেন। দেন আবার আমাদের একাডেমিতে বা হচ্ছে আপনারা নিজেরা বাসায় পড়বেন। মোটামুটি একটা পড়াশোনা কিন্তু হবে। ওভারঅল পড়াশোনা করলে এমনিতেই 50% মার্ক আপনার হয়ে যায়। তো 50% হলো না। 20 থেকে এখানে যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, আমি যদি এখন দণ্ডবিধি পরীক্ষার 20 মার্কের একটা লিঙ্ক দেই, দেখবেন যে মেক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ১০, ১২, ১৫ করে পাচ্ছে। না পড়েই কিভাবে পাচ্ছে ওনারা? পাচ্ছে হচ্ছে এই কারণে, কারণ ওগুলো ওনারা তো পড়ে এসেছে। কোথায় পড়ে এসেছে? ইউনিভার্সিটিতে পড়েছে, ল কলেজগুলোতে পড়েছে, বাসায়ও পড়তেছে।
এক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমেই যে টেকনিকটার কথা বলবো সেটা হলো সিলেবাস সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। ১০০ মার্কের এমসিকিউ পরীক্ষা ১০০ থেকে ৫০ পাইলেই আমরা কৃতকার্য হব। সেখানে আমরা ছোট সাবজেক্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। ছোট যে সাবজেক্টে ৩২০ সেকশন, সেই ৩২০ সেকশন আমরা ভালো করে পড়বো। এখানে হলো ৪০ মার্ক, ৪০ থেকে আমরা ৩৫ অ্যাচিভ করব। এখন আসি বড় ৩টা সাবজেক্টে। বড় ৩টা সাবজেক্ট আমরা যদি মোটামুটিভাবে পড়ে যাই, তাহলে এখানে হচ্ছে আমাদের ২০ মার্ক থেকে আমরা যদি ৮, ৮, ৮, ৮, ৮ করে পাই তাহলে হচ্ছে ৩ ৮ ২৪। একটু ক্যালকুলেশন করি না, অঙ্ক করি না, পরীক্ষায় কিভাবে পাস করব? তাহলে আমরা ওই দিক থেকে পাইলাম হচ্ছে ৩৫ আর এদিক থেকে পাইলাম হচ্ছে ৩ ৮ ২৪। তাহলে ৩৫ আর ২৪ যদি আমরা যোগ দেই তাহলে আমাদের মার্ক হয় হচ্ছে ৫৯। তাহলে পরবর্তী এমসিকিউ পরীক্ষায় অর্থাৎ ২৯/১১/২০২৫ তারিখের পরীক্ষায় আপনাকে পাস করার জন্য ৫৯ পাওয়া লাগবে না। আপনি যদি ৫০ পান তাহলেই আপনি পাস। আলহামদুলিল্লাহ আপনারা সকলেই পাস করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয়নি। আজকে কিন্তু পাবলিক প্রাইভেট সবাই এড আছেন। অনেকেই ভর্তি হয়েছেন। আমাদের একটা অফার ছিল, অফারে ভর্তি হয়েছেন। তো তাদেরকে আজকে আলাদা করিনি। আগামীকালকে আলাদা করে আপনাদের জন্য এডমিটেড গ্রুপ করব। ঠিক আছে? সেই গ্রুপে আমরা পরবর্তীতে আগামীকালকেও আপনাদের একটা ক্লাস আছে। সেই ক্লাসে সবাই যুক্ত হবেন। তাহলে আমরা যেখানে ছিলাম হচ্ছে এমসিকিউ পরীক্ষায় কিভাবে পাস করব। এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য প্রথমে হলো আমাকে সিলেবাস সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত আমরা বলেছি যে ছোট যে সাবজেক্ট গুলো আছে এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত বলি, একেবারেই ট্রু সেন্স এ মাথায় যদি অন্য ঝামেলা থাকে, মোবাইলে যদি ওই ফোন-টোন আসে ওগুলো কেটে দিবেন। ক্যালকুলেশনটা আজকে করে যান। আপনি ২৯ তারিখের পরীক্ষায় পাস করে অন্ততপক্ষে আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারবেন যে আপনার এই টেকনিক শুনে আমি পাস করেছি। থ্যাংক ইউ। এবং ওগুলি স্ক্রিনশট সহ আমি আপনাদের যে পেজ আছে, আমাদের যে একাডেমিক পেজ আছে সেখানে আপলোড করে দিব। ওকে, টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, এমসিকিউ পরীক্ষা আমি বলেছি সবাই আপনারা যোগ্যতা সম্পন্ন। কিন্তু ফেল করেন। কেন ফেল করেন? টাইম ম্যানেজমেন্ট। এমসিকিউ পরীক্ষার হল থেকে বের হয়ে বলেন যে আর কিছুটা যদি সময় পাইতাম, আর যদি ১০ টা মিনিট এক্সট্রা সময় হতো তাহলে আমি এবারই পাস করতাম। আমি পারা প্রশ্ন উত্তর করে আসতে পারিনি। তাহলে আপনি পারা প্রশ্ন উত্তর করে আসতে পারেননি। খুবই দুঃখজনক বিষয়। কেন দুঃখজনক? একটু যদি ক্যালকুলেশন করি, আমাদের এমসিকিউ পরীক্ষা কত মার্কের হয়? এমসিকিউ পরীক্ষা হয় হচ্ছে ১০০ মার্কের। তার মানে আমরা যদি ধরেন একটা প্রশ্নপত্রই বের করি, ধরেন এটা একটা প্রশ্নপত্র। ১০০ টা এমসিকিউ আপনাকে দিয়েছে। আপনি পরীক্ষার হলে বসেছেন। প্রশ্ন বের করেছেন। দেখলেন ১০০ টা প্রশ্ন আছে। অ্যাকচুয়ালি ১০০ টা প্রশ্নই থাকবে। টাইম ম্যানেজমেন্টের যে বিষয়, তাহলে ১০০ টা প্রশ্ন আপনি পাইলেন। ১০০ টা প্রশ্নের সাথে প্রতিটা প্রশ্নে ক, খ, গ, ঘ ৪ টা করে অপশন। যারা যুক্ত হয়েছেন শেষ পর্যন্ত থাকবেন, খুবই উপকৃত হবেন। আমার একাডেমিতে ভাই আপনি ভর্তি হওয়া লাগবে না। কোনো সমস্যা নেই। কিন্তু কিছুটা উপকার নিয়ে যান। কষ্ট করে যুক্ত হয়েছেন। আজকে ফ্রাইডে ফ্যামিলির সাথে বের হবেন, বাসার আউটিং হবে। হ্যাঁ? কফি শপে বসবেন। সেইখান থেকে না গিয়ে আপনারা হচ্ছে আজকে আমার ক্লাসে যুক্ত হয়েছেন। যেহেতু কষ্ট করে যুক্ত হয়েছেন ভাই কিছু একটা নিয়ে যান। হ্যাঁ? আশা করি খুবই উপকৃত হবেন। তাহলে আমাদের প্রশ্নে হলো ১০০ প্রশ্ন। একেবারেই ট্রু সেন্স এ মাথায় নিতে হবে। ১০০ প্রশ্ন কেন ফেল করি সেটা বের করতে হবে। সেটা যদি বের না করতে পারেন পাস করতে পারবেন না। ১০০ প্রশ্ন। আমাদের প্রতিটা প্রশ্নে ক, খ, গ, ঘ করে ৪ টা অপশন। তাহলে ১০০ পূরণ ৪ তার মানে হচ্ছে ৪০০। তাহলে ৪০০ আর উপরে হলো ১০০ প্রশ্ন। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো ৫০০। কিভাবে ৫০০ হইল? অঙ্ক করেন ক্লাস 1 এর অঙ্ক। ১০০ প্রশ্ন তো আমরা পাইলাম। আবার পাইলাম ৪ টা করে অপশন। তাহলে কত হলো? ৪০০। ৪ পূরণ ১০০ ৪০০ তাহলে টোটাল কত হলো? এই হলো ৫০০। তার মানে ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স আপনাকে পড়া লাগবে। বিলিভ করেন পরীক্ষার হল, হাত পা কিন্তু ঘামে। এই যে হাত দেখেন না? আমি যখন পরীক্ষার হলে গিয়েছি খুবই ভালো প্রস্তুতি ছিল আমার। তারপরেও এই হাতগুলো ঘামতেছিল। হ্যাঁ? এরকম মনে হচ্ছিল যে আমার একবার জ্বর আসতেছে। আমার মনে হয় যে নাপা খেতে হবে। এবার মনে হচ্ছিল না জ্বর তো এমনিতে টেম্পারেচার নেই। ফ্যামিলির প্রেশার। কি জবাব দিব? আবার নিজের নফসকে মানুষের সবচেয়ে বেশি আমাদের কিন্তু ২ টা সত্তা। একটা হলো আমরা নিজে যেটা হলো বডিলি আমরা দেখতেছি। আরেকটা হলো আমাদের মন। আমরা কিন্তু যেকোনো কাজ করার আগে মনকে জিজ্ঞাসা করি যে এটা করা কি উচিত হবে কিনা? তার মানে আমরা হচ্ছে যদি কোনো বিষয়ে ফেল করি, কৃতকার্য না হতে পারি, তাহলে ওই মন কিন্তু আমাদেরকে হতাশ করে দেয়। আমরা সারাদিন কিন্তু মনে, মনে কথা বলি। তার মানে মন হলো আমাদের আরেকটা সত্তা। আমরা কিন্তু ২ টা সত্তা। একটা হলো বডিলি আরেকটা হলো কি? আপনার মাইন্ড। তার মানে সেই মাইন্ডও আপনাকে কি করতেছে? প্রেশার দিচ্ছে। এদিকে দেখেন একেবারেই ট্রু সেন্স এ কেন ফেল করি? আপনাকে সময় দেয়া হলো ৬০ মিনিট। অথচ ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স আপনাকে দেয়া হলো।
হ্যাঁ? এখানে আপনার হচ্ছে ফ্যামিলি প্রেশার, এক্সাম হলের টেম্পারেচার, আপনি নিজেকে কি জবাব দিবেন? যাদের সাথে গ্রুপ স্টাডি করেছেন, গ্রুপে পড়েছেন, তাদেরকে কি বলবেন? আপনি যদি ফেল করেন, আপনি তো অনেক যোগ্যতা সম্পন্ন আপনিও একটা কোম্পানির অনেক বড় পদে আছেন। আপনি একজন শিক্ষানবিশ আইনজীবী। দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছেন। সিনিয়রকে কি জবাব দিবেন? আপনার দিকে আপনার বৃদ্ধ মা-বাবা তাকিয়ে আছে। আপনি কষ্ট করে এলএলবি করেছেন। যদি অ্যাডভোকেট হন সেখান থেকে ২ পয়সা ইনকাম হবে সেটা দিয়ে আপনি হচ্ছে ফ্যামিলি চালাবেন। অনেক শিক্ষানবিশ আইনজীবী আছেন অর্থের কারণে ভালো একটা একাডেমিতেও ভর্তি হতে পারেন না, প্রস্তুতি নিতে পারতেছেন না। হ্যাঁ? খুবই একটা দুর্বিষহ জীবন। সেই চাপগুলো নিয়ে আপনি পরীক্ষার হলে বসেছেন। আপনাকে ৫০০ ওয়ার্ড দিয়েছে সেটা আপনাকে পড়তে হবে। সময় দিল ৬০ মিনিট। তার মানে ৬০ মিনিট সময় ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স আপনাকে পড়া লাগবে। তারপরে আবার ওই যে ছোট করে, হ্যাঁ? ছোট করে আপনাকে একটা ওএমআর শিট দিবে। সেই ওএমআর শিটে আপনাকে ভয় পাইয়েন না কেউ, হ্যাঁ? দয়া করে ভয় পাইয়েন না। সেই ওএমআর শিটে আপনাকে বৃত্ত ভরাট করা লাগবে। এখন এরকম হয় পরীক্ষার হলে আপনি ৩ এর ক দাগাবেন, ঠিক আছে। এখন ৩ এর ক না দাগিয়ে আপনি ভুল করে ৪ এর ক দাগিয়ে ফেলেছেন। ইতিপূর্বে যারা পরীক্ষা দিয়েছেন এই ভুলগুলো করেছেন বারবার। দাগাবেন ৩ এর ক। ৩ নাম্বার প্রশ্নও কমন, ৪ নাম্বার প্রশ্নও কমন। সব প্রশ্নই কমন। খুশিতে আত্মহারা। এখন দাগাবেন ৩ এর ক, দাগিয়ে ফেলেছেন ৪ এর ক। ৩ ও ভুল, ৪ ও ভুল। এই ভুলেই গেল আপনার পরীক্ষা ভুল। তাহলে এই যে প্রেশার, এত কিছু নেওয়ার পর আমাদের যে সবচেয়ে বেশি সমস্যা হয় যে ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স আপনাকে পড়া লাগবে। সেখানে আপনাকে সময় দিবে হলো ১ ঘন্টা অর্থাৎ ৬০ মিনিট। এই ৬০ মিনিটে আবার ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স পড়ে এই ওএমআর শিটে আপনাকে বৃত্ত ভরাট করা লাগবে। এদিকে এতগুলো প্রেশার আপনার উপর, হাত ঘামতেছে, পা ঘামতেছে, মনে হলে বাথরুমে গেলে ভালো হয়। কি একটা অবস্থা! তার মানে বুঝতেই পারতেছেন যে এখানে কি পরিমাণ পড়াশোনা করলে যে এক রাতে ২৯/১১/২০২৫ এ যেই রাত্রেবেলা যে চাঁদ উঠবে সেই চাঁদের মধ্যে আপনার রোল নাম্বারটা চলে আসবে। এখান থেকে বের হয়ে আসার উপায় কি? ভয়ের পাওয়ার কিছু নেই। পাস করতেছে না, আমরা অ্যাডভোকেট হয়েছি না। আমাদের সময় সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন হয়েছে বার কাউন্সিলের ইতিহাসে। এমসিকিউতেও লিখিততেও। প্রবলেম কোয়েশ্চেন দিয়েছে, মুসাবিদা দিয়েছে। হ্যাঁ? যেটার সাথে আমরা খুব বেশি পরিচিত ছিলাম না। আমরা পাস করে এসেছি না আলহামদুলিল্লাহ। আপনারাও পাস করবেন। তাহলে এইখান থেকে বের হয়ে আসার উপায় কি? কি সারাদিন পড়বেন? না। একটা থিওরি মনে রাখেন। বার কাউন্সিলের পরীক্ষায় পাস করার জন্য লেখা। তাহলে ১ম কি? লেখা। তারপরে কি? তারপরে হলো পড়া। তার মানে আগে লিখবেন, তারপরে পড়বেন। তৃতীয়ত হলো রিভিশন করবেন। কিন্তু সবই ঠিক আছে। লেখাও করেছেন, পড়াও করেছেন, রিভিশনও করেছেন। কিন্তু টাইম ম্যানেজমেন্ট এর যে বিষয়টা যে ৬০ মিনিট সময় ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স আপনাকে পড়া লাগবে, এটা তো ভাই কল্পনা করে দেখিনি। এখন তো ভয় লাগতেছে। এই ভয়েই তো আপনারা পরীক্ষার হলে এতগুলো স্টুডেন্ট ফেল করেন। যারা আজকে শুনতেছেন আমার কাছ থেকে আপনাদের যাদের বন্ধু-বান্ধব আছে তাদেরকে এই বিষয়গুলো শেয়ার করবেন। উন্মোচনে উপকার করবেন। কোর্ট কিন্তু অনেক সময় উন্মোচনে অনেক অর্ডার দেয়। আপনারাও আপনাদের বন্ধু-বান্ধব যারা পরীক্ষার্থী আছেন তাদেরকেও উপকার করবেন যে কেন ফেল করি সেটা বের করতে হবে। তাহলে এইখান থেকে বের হয়ে আসার রাস্তা আছে কিন্তু। সেই রাস্তাটা হলো আপনি যখন আ একটা সাবজেক্ট শেষ করবেন, ধরেন কথার কথা আপনাদের ফৌজদারি কার্যবিধি দিয়ে আমাদের কোর্স শুরু হবে। এখন ফৌজদারি কার্যবিধি যখন শেষ হবে সেটার উপর আপনি মডেল টেস্ট পরীক্ষা দিবেন। ১০০ মার্কের মডেল টেস্ট পরীক্ষা দিবেন। এই ১০০ মার্কের মডেল টেস্ট পরীক্ষায় আপনার পরীক্ষার হলে সময় থাকবে কতক্ষণ? পরীক্ষার হলে আপনার সময় হলো ৬০ মিনিট। কিন্তু আপনি বাসায় বসে যখন পরীক্ষা দিবেন, এই ওএমআর শিটে বসে পরীক্ষা দিবেন। আমি আপনাদের সবাইকে ওএমআর শিট পাঠাবো। আপনাদেরকে এই কোর্সে আমরা হচ্ছে সর্বমোট ২০ টা এমসিকিউ মডেল টেস্ট পরীক্ষা নিবো, যেটা হলো Google ফর্মে হবে। তাছাড়াও আপনাদেরকে আমি হচ্ছে আলাদা করে ওএমআর শিট দিব, আলাদা করে মডেল টেস্ট দিব এবং হচ্ছে আপনাদেরকে যে পিডিএফ ফাইলগুলো দিব সেখানে হচ্ছে আলাদা করে ১২ টা মডেল টেস্ট এড করা আছে। কমপ্লিটলি আলাদা করে ১২ টা মডেল টেস্ট এড করা আছে, সেগুলো আপনারা পাবেন। এইখান থেকে বের হয়ে আসার রাস্তা কি? একমাত্র রাস্তা হলো আপনার যখন একটা সাবজেক্ট শেষ হবে সেই সাবজেক্টে আপনি মডেল টেস্ট দিবেন। আবারও বলতেছি যেই সাবজেক্ট শেষ হবে সেই সাবজেক্টে এমসিকিউ মডেল টেস্ট পরীক্ষা দিবেন। তারপরে হচ্ছে সব সাবজেক্ট যখন শেষ হয়ে যাবে তখন সব সাবজেক্টের উপর আপনি কি করবেন? আপনি হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিবেন। এখন আপনি যখন মডেল টেস্ট পরীক্ষা দিবেন, আজকে যদি দেন তাহলে অনেকের হচ্ছে যেহেতু মাইনাস মার্কিং আছে, অনেকের হচ্ছে -10 -15 হয়ে যাবে। -5 হয়ে যাবে। এখন পরীক্ষা দিবেন না। পরীক্ষা কখন দিবেন? যখন আপনার একটা সাবজেক্ট শেষ হয়েছে। কথার কথা আপনি ফৌজদারি কার্যবিধি পড়তেছেন। ফৌজদারি কার্যবিধি আজকে শেষ। তো এখন আমার তো যে পিডিএফ দিয়েছি সেখানে ফৌজদারি কার্যবিধির উপর ১০০ মার্কের একটা এমসিকিউ পরীক্ষা আছে, মডেল টেস্ট আছে, তো দিয়ে দেখি পরীক্ষাটা। হ্যাঁ, আমি কত পাই? এভাবে কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে। আপনি
পরীক্ষার হলে আপনি সময় পাবেন ৬০ মিনিট। কিন্তু আপনি বাসায় যখন মডেল টেস্ট পরীক্ষা দিবেন একটু লিখে রাখেন আপনার সময় হলো ৩৮ মিনিট। এখন ৩৮ মিনিটে আপনি ১ থেকে ১০০ পর্যন্ত চলে যাবেন এবং সবগুলো দাগাবেন। প্রথম অবস্থায় যদি আপনার মার্ক কমও হয়, প্রথম অবস্থায় যদি আপনার আ মানে হচ্ছে ৫০ নাও আসে, আপনারা যারা পরীক্ষার হলে যাওয়ার আগে অন্ততপক্ষে ২০ টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট এক্সাম দিয়ে যাবেন। আপনাদের যারা ২০ টা মডেল টেস্ট এক্সাম দিয়ে যাবেন ইনশাআল্লাহ কেউ ফেল করবেন না। গতবারও তা হয়েছে। নতুন হিসাবে 3rd সেশন হিসাবে ১১৪ জন এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য। এটা আমার জন্য আমি মনে করি অনেক বড় পাওয়া। তাহলে আমাদের এখান থেকে বের হয়ে আসার একমাত্র রাস্তা হলো যে আমাদের হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জন্য আমরা বাসায় যখন পরীক্ষা দিব, তখন আমরা হচ্ছে কি করব? আমরা ৩৮ মিনিটে পরীক্ষা দিব। সর্বোচ্চ টাইম হলো ৪০ মিনিট। ১ থেকে আমি ১০০ পর্যন্ত চলে যাব হচ্ছে কত মিনিটে? ৩৮ মিনিটে। সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে আমার পরীক্ষা। আমি হচ্ছে প্র্যাকটিস করে যাব। আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে আপনার পরীক্ষা ৩৫ মিনিটে শেষ হয়েছে। ১ থেকে ১০০ পর্যন্ত চলে গিয়েছেন। ১ থেকে ১০০ তে চলে গিয়েছেন, সময় গিয়েছে ৩৫ মিনিট। আপনার ১০০% যেটাকে আমরা কনক্লুসিভ প্রুফ বলি, আপনার ১০০% সঠিক হয়েছে কয়টি? ৬৫ টি। ভাই ৬৫ টি আপনার ১০০% সঠিক হয়ে গেছে। তারপরে আপনার হাতে সময় আছে আরো ১৫ মিনিট। সেই ১৫ মিনিটে আরো দাগান না ১০ টা বাবা, ১৫ টা দাগান, ৮০ টা বা হচ্ছে ৭৫ বা ৮০ টা দাগিয়ে আসেন। ১০০% পাস ইনশাআল্লাহ। এই টাইম ম্যানেজমেন্ট এর বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এগুলো কেউ বলবে না আপনাদেরকে। শুধু দেখাবে বোর্ডে অঙ্ক করে দেখাবে যে কিভাবে সিপিসি বাদ দিয়ে পড়বেন, কিভাবে একটা সাবজেক্ট হচ্ছে আপনি ইগনোর করে তারপরে হচ্ছে এমসিকিউ পরীক্ষায় পাস করতে পারবেন। সেই বিষয়ে আলোচনায় আসতেছি। তাহলে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ এবং হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ডাইরেক্ট বেস্ট পড়াশোনা করা। কোনো একটা গাইড বই পড়ে, কোনো একটা নোট পড়ে, কোনো একটা শিট পড়ে পরীক্ষায় পাস করা সম্ভব কিন্তু আপনার বেসিক কখনোই ক্লিয়ার হবে না। আর বেসিক ক্লিয়ার না হলে আপনি ওকালতিতেও ভালো করতে পারবেন না। এই ৭ টা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আইন কি? দ্যা কনস্টিটিউশন অফ দ্যা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অথচ দ্যা কনস্টিটিউশন অফ দ্যা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আমাদের বার কাউন্সিলের সিলেবাসে নেই। তার মানে সেগুলো থেকে সেই সাবজেক্ট থেকে আমাদের বেশি ইম্পোর্টেন্ট হলো এই ৭ টা সাবজেক্ট আপনি যখন অ্যাডভোকেট হয়ে যাবেন। প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালি বেশি ইম্পোর্টেন্ট। বেশি ইম্পোর্টেন্ট যেহেতু সেগুলো যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি প্র্যাকটিসও ভালো করবেন না। সর্বোপরি ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহ যদি কবুল করেন আমরা সকলেই পরবর্তী যে এমসিকিউ পরীক্ষা, সেই এমসিকিউ পরীক্ষায় পাস করব। আলাদাভাবে পাস করা লাগবে না, একসাথে পাস করলেই হবে। ইনশাআল্লাহ আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন, আপনারা সকলেই এমসিকিউ পরীক্ষায় পাস করবেন। আর আপনারা যারা ভর্তি হয়েছেন একটু মেনশন সেলিম ভাই আপনার লাইনটা কেটে দেন। আপনার লাইনটা কেটে দেন। জি, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? এই গ্লাসটা খুলে দেন। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আমার এখানে একটু জি স্যার ক্লাস হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, ওকে, ওকে। যেখানে ছিলাম, ভিডিওটা কিছুক্ষণ পর অন হবে, হ্যাঁ? এখানে একটু নেট প্রবলেম হয়েছে। তাহলে আমরা যারা এবার পরীক্ষার্থী আছি ইনশাআল্লাহ সকলেই আমরা এমসিকিউ পরীক্ষায় পাস করব। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। আর আপনারা অনেকেই ভর্তি হয়েছেন। আমাদের একটা অফার ছিল। অফারে যারা ভর্তি হয়েছেন, আমি আপনাদেরকে এনশিওর করতে চাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আপনারা যারা ভর্তি হয়েছেন, আপনারা আমার এখানে পবিত্র দায়িত্ব হস্তান্তর করেছেন। আমি মনে করি পবিত্র দায়িত্ব। কেন পবিত্র দায়িত্ব? কারণ আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব। যেহেতু আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব আমাকে হস্তান্তর করেছেন, আপনার কেরিয়ার এখানে, সবকিছু এখানে আপনার জড়িত। ইনশাআল্লাহ আমি যদি সুস্থ থাকি, আমি যদি বেঁচে থাকি, যেহেতু একাডেমিক ইয়ারে 3rd সেশন, আমি আমার কম্প্রোমাইজ, আমি আমার স্যাক্রিফাইস সবকিছুই আপনাদের জন্য বিসর্জন করে দিচ্ছি। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে,
আমি আমার জায়গা থেকে যতটুকু করা যায় আমি সবটুকুই করব ইনশাআল্লাহ। এটা আপনাদের সাথে আমার কমিটমেন্ট। কেন কমিটমেন্ট? আমি মনে করি পবিত্র দায়িত্ব, স্বপ্ন পূরণের দায়িত্ব। এখন আসি লিখিত পরীক্ষায় কিভাবে পাস করব। ভিডিওটা একটু পরেই অন হবে। ৩ থেকে ৪ মিনিট সময় লাগবে। লিখিত পরীক্ষায় পাস করার জন্য আপনার যাদের খাতা কলম নেই, দয়া করে খাতা কলম নিয়ে বসবেন। লিখিত পরীক্ষায় পাস করার জন্য আপনাকে হচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে দেওয়ানি কার্যবিধিকে। এখন অনেকে বলতেছেন মনে, মনে যে স্যার দেওয়ানি কার্যবিধির কথা বলতেছে, ভাইয়া দেওয়ানি কার্যবিধির কথা বলতেছে। দেওয়ানি কার্যবিধি তো আমার কাছে কঠিন মনে হয়। দেওয়ানি কার্যবিধি তো আমি পারি না। দেওয়ানি কার্যবিধি তো আমি বুঝি না। আমাদের কাছে কি দেওয়ানি কার্যবিধি কঠিন মনে হয়। আমি আপনাদেরকে বলতেছি যারা সত্যিকার অর্থেই এক চান্সে আইনজীবী হতে চান, আপনাদের দেওয়ানি কার্যবিধিকে সবচেয়ে বেশি কি করতে হবে? দেওয়ানি কার্যবিধিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কেন দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসবেন? একেবারেই ট্রু সেন্স এ আমরা যদি বোঝার চেষ্টা করি। আমাদের এমসিকিউ পরীক্ষায় দেওয়ানি কার্যবিধিতে কত মার্ক? এমসিকিউ পরীক্ষায় দেওয়ানি কার্যবিধিতে হলো ২০ মার্ক এবং লিখিত পরীক্ষায় দেওয়ানি কার্যবিধিতে আপনি যখন পরীক্ষার হলে বসবেন, আপনার ধরেন হচ্ছে কলা ভবনে সিট পড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আপনার সিট পড়েছে। ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আশা করি অন হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে সিট পড়েছে, লিখিত পরীক্ষায় আপনাকে বিশাল বড় একটা খাতা দিয়েছে আর ১ পৃষ্ঠার বা ২ পৃষ্ঠার একটা প্রশ্ন দিয়েছে। এখন আপনার যে প্রশ্নটা সেটা শুরুই হয়েছে দেওয়ানি কার্যবিধি দিয়ে। অথচ বিভিন্ন একাডেমি যেখানে আপনারা ক্লাস করেছেন সেখানে আপনাকে অঙ্ক করে বুঝিয়েছে যে দেওয়ানি কার্যবিধি ব্যতীত আপনি পরীক্ষায় পাস করতে পারবেন না। আমি তাদের সাথে একমত যে আপনি দেওয়ানি কার্যবিধি ছাড়াও লিখিত পরীক্ষায় পাস করতে পারবেন। কিন্তু এমসিকিউ পরীক্ষায় পাস করতে পারবেন। কিন্তু লিখিত পরীক্ষায় আপনি পাস করতে পারবেন না। আপনি যদি এক চান্সে আইনজীবী হতে চান, আপনি যদি অ্যাডভোকেট হতে চান তাহলে আপনাকে কিন্তু এমসিকিউ, রিটেন এবং ভাইবা ৩ ধাপের পরীক্ষায় কি করা লাগবে? ৩ ধাপের পরীক্ষায় পাস করা লাগবে। তাহলে আপনি যখন লিখিত পরীক্ষায় বসলেন, সেখানে আপনি প্রশ্ন পাইলেন, হ্যাঁ? প্রশ্ন আপনার শুরুই হলো কি দিয়ে? দেওয়ানি কার্যবিধি দিয়ে। এখন দেওয়ানি কার্যবিধিতে আপনার ১ম ২ টা কোশ্চেনই সিপিসি থেকে এসেছে, এখানে হলো ১৫ মার্ক। অথচ আপনার সিপিসির বেসিক খুবই দুর্বল ছিল। আপনি সিপিসি ভালো করে পড়েননি। ১ম ২ টা প্রশ্ন আপনার কমন পড়েনি লিখিত পরীক্ষায়। তার মানে আপনার যুদ্ধ হলো ৭০ মার্কের সাথে। এখন আপনার ধরেন সাক্ষ্য আইন থেকে বা হচ্ছে ফৌজদারি কার্যবিধি থেকে এমন একটা প্রবলেম কোয়েশ্চেন দিয়েছে যেটা আপনি ধরতে পারতেছেন না। আল্টিমেটলি যেটা হলো আপনার পরীক্ষায় লিখিত পরীক্ষায় প্রশ্নই কমন পড়েছে ৬৫। এখন ৬৫ মার্ক আপনি যত ভালো করেই লিখেন না কেন, আপনি তো কাজ হবে না। ৬৫ থেকে কি ৫০ পাওয়া সম্ভব? ৬৫ থেকে কিন্তু ৫০ পাওয়া সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাস করার জন্য যেটা আপনাকে সবচেয়ে বেশি করা লাগবে, সেটা হলো আপনি দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসবেন। যে দেওয়ানি কার্যবিধিকে কেন ভালোবাসবেন? আমাদের এমসিকিউ পরীক্ষায় হলো ১০০ মার্ক, ১০০ মার্ক থেকে ৫০ পাইলে পাস। লিখিত পরীক্ষায় ১০০ মার্ক, সেখান থেকে ৫০ পাইলে পাস। ভাইবা পরীক্ষায় হচ্ছে ৫০ মার্ক, সেখানে থেকে ২৫ পাইলে পাস। তাহলে লিখিত পরীক্ষায় যে ১০০ মার্ক, এমসিকিউ পরীক্ষায় যে ১০০ মার্ক, টোটাল ২০০ মার্কের পরীক্ষা। এই ২০০ মার্ক থেকে আপনাকে পাইতে হবে কত? ১০০। একটা সাবজেক্ট দেওয়ানি কার্যবিধি। এটা যদি আপনি ভালো করে পড়ে ফেলেন, তাহলে এমসিকিউ পরীক্ষায় পাইলেন হচ্ছে ২০ আর লিখিত পরীক্ষায় পাইলেন কত? লিখিত পরীক্ষায় পাইলেন হলো কত? ৩০। তার মানে টোটাল আপনি একটা সাবজেক্ট থেকে পাচ্ছেন হচ্ছে ৫০ মার্ক। যেখানে ৬ টা সাবজেক্ট পড়ে ৬ টা সাবজেক্ট পড়ে আপনি কত মার্ক পাচ্ছেন? ৬ টা সাবজেক্ট পড়ে আপনি পাচ্ছেন হচ্ছে যেখান থেকে আপনি ২০০ ১৫০ মার্ক, ১৫০ মার্ক। সেখানে আপনি একটা সাবজেক্ট পড়েই পাচ্ছেন ৫০ মার্ক। এভাবে কেউ কল্পনা করেনি। সবাই বোর্ডে বুঝিয়েছে দেওয়ানি কার্যবিধি ছাড়াই পাস। আমি বলব না আপনি বড়জোর এমসিকিউ পরীক্ষায় পাস করবেন কিন্তু লিখিততে ডাহা ফেল করবেন। লিখিত পরীক্ষায় পাস করার জন্য এখন থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন পড়েন, পড়ার টেবিলে বসবেন, তখন আপনি লিখে, লিখে পড়ার চেষ্টা করবেন। আমি বলেছি পরীক্ষায় পাস করার একমাত্র টেকনিক হলো লেখা, পড়া। আগে লিখবেন, তারপরে পড়বেন, তারপরে রিভিশন করবেন। তাহলে মানে কি? আপনাকে লিখতে হবে। এখন থেকে যদি আপনি লিখে, লিখে পড়েন, তাহলে লিখিত পরীক্ষার জন্য সেটা সবচেয়ে বেশি আপনাদের জন্য কার্যকর হবে। তারপরে লিখিত পরীক্ষায় পাস করার জন্য আরেকটা টেকনিক হলো, সেটা হলো আপনারা অনেকেই ভাবেন যে কেস রেফারেন্স লিখতে হবে, ডিএলআর লিখতে হবে। ডিএলআর না লিখলেও চলবে, একটা কেস রেফারেন্স না লিখলেও চলবে।
আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি সেকশন ওয়াইজ লিখবেন এবং সেকশনের ভিতরে যে মূল কথাগুলো আছে, সেই মূল কথাগুলো ভালো করে আপনি হচ্ছে লিখে পড়ার পর আপনি হচ্ছে লিখবেন। সেকশন লিখবেন, সেকশন আন্ডারলাইন করবেন এবং সেকশনের যে কথাগুলো আছে সেগুলো লিখবেন। সুনির্দিষ্টভাবে মেনশন করে লিখবেন। ওই উল্টা-পাল্টা এগুলো হচ্ছে গল্প বানিয়ে কিন্তু লেখা যাবে না। এবং লেখা লিখিত পরীক্ষায় পাস করার জন্য লেখা স্পষ্ট হতে হবে। আমার হাতের লেখা সুন্দর না। অনেক জজ সাহেব আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, বিচারক আছেন যাদের হাতের লেখা একদমই সুন্দর না। এখন আপনার হাতের লেখা খুব বেশি সুন্দর না সেটা কোনো প্রবলেম না লিখিত পরীক্ষার জন্য। কিন্তু আপনি যা লিখতেছেন সেটা যাতে পড়া যায়, স্পষ্ট হয়, পেঁচানো না হয়। সেটাই হলো কিন্তু মেইন বিষয়। ইনশাআল্লাহ আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলেই লিখিত পরীক্ষায় পাস করবেন এবং কৃতকার্য হবেন। তারপরে আসি ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষার ক্ষেত্রে আপনারা যারা লিখিত পরীক্ষায় পাস করেছেন ধরে নিতে পারেন যে আপনি অ্যাডভোকেট হয়ে গেছেন। কেন অ্যাডভোকেট হয়ে গেছেন? কারণ ভাইবা পরীক্ষায় কেউ ফেল করে না সাধারণত। আপনার যদি স্বপ্নই থাকে অ্যাডভোকেট হওয়া, আপনি ভাইবা বোর্ডে আপনাকে ৫ টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করল। এই ৫ টা কোয়েশ্চেন থেকে আপনি যদি একটা কোয়েশ্চেনেরও উত্তর না করতে পারেন, তারপরও আপনি ভাইভাতে পাস করবেন। কিভাবে পাস করবেন? আপনি যদি ভাইবা বোর্ডকে বুঝাতে পারেন, যেকোনোভাবে, যেকোনো মূল্যে আপনি যদি ভাইবা বোর্ডকে বুঝাতে পারেন যে আপনার জীবন, আপনার মরণ, আপনার পেশা, আপনার স্বপ্ন সবকিছুই হলো কি আইনজীবী। অ্যাডভোকেট হওয়া। আপনি যদি বার কাউন্সিলের সনদ পান তাহলে হচ্ছে বাকি সারাটা জীবন আপনি কি করবেন? আপনি নিজেকে এই পেশায় ব্রত করবেন। অর্থাৎ আপনি হচ্ছে কোর্ট প্র্যাকটিস করবেন। কিন্তু ভাইবা বোর্ড যদি বুঝতে পারে, ভাইবা বোর্ড যদি কোনোভাবে বুঝতে পারে যে আপনি কি করবেন না? আপনি হচ্ছে সনদ পাওয়ার পর প্র্যাকটিস করবেন না। সনদ পাওয়ার পর এই পেশায় আসবেন না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভাইবা বোর্ডে ফেল করার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ ভাইভাতে পাস করার জন্য আপনাকে যেটা করতে হবে, ভাইবা বোর্ডকে যেকোনো মূল্যে স্যাটিসফাই করতে হবে। যেকোনোভাবেই হোক যে আপনার জীবন, আপনার মরণ, আপনার সবকিছুই হলো কি এই পেশা, আপনি হচ্ছে এই পেশায় আসবেন এবং ভাইবা বোর্ডে যাওয়ার আগে আপনি হচ্ছে আপনার সিনিয়র যারা কোর্ট প্র্যাকটিস করেন না, আপনি আপনার যে সিনিয়র আছেন, আপনার যে কোর্ট আছে, হুম? সেই কোর্ট সম্পর্কে, সেই সিনিয়র সম্পর্কে আপনি হচ্ছে ভালো একটা ধারণা নিয়ে যাবেন। খুব ভালো একটা কি করবেন? খুব ভালো ধারণা নিয়ে যাবেন যে আপনার সিনিয়র, তারপরে হচ্ছে আপনার যেই কোর্টের যেই ডিস্ট্রিক্ট জাজ আছেন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, আপনার কোর্টের ৪-৫ জন ম্যাজিস্ট্রেটের নাম, আপনার কোর্টের ৪-৫ জন হচ্ছে সিনিয়রের নাম, তারপরে হচ্ছে কোর্ট প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে ভালো করে আপনার বারের প্রেসিডেন্ট, আপনার বারের সেক্রেটারি এই সম্পর্কে হচ্ছে মোটামুটি একটা আইডিয়া নিয়ে গেলেই আপনি ভাইবা বোর্ডে ইনশাআল্লাহ আপনি কৃতকার্য হবেন। ভাইবা বোর্ড নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, ইনশাআল্লাহ সকলেই ভাইভাতে পাস করবেন এবং অ্যাডভোকেট হবেন। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষভাবে দোয়া এবং শুভকামনা রইল। আজকের ক্লাসে যারা আপনারা যুক্ত হয়েছেন, সকলেই পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় আপনারা পাস করবেন এবং লিখিত পরীক্ষায় পাস করবেন। পরবর্তী এমসিকিউ পরীক্ষায় পাস করবেন, লিখিত পরীক্ষায় পাস করবেন এবং ভাইবা পরীক্ষায়ও আপনারা সকলে কৃতকার্য হয়ে আপনাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে। আপনারা সকলেই আইনজীবী হবেন এবং আপনাদের সেই কালো কোট, কালো টাই আপনাদের সকলের স্বপ্ন পূরণ হবে, সে আশাবাদ ব্যক্ত করতেছি। সেই স্বপ্ন পূরণে অনেকেই আপনারা হচ্ছে গ্রুপ থেকে ভর্তি হয়েছেন। তো যারা ভর্তি হয়েছেন আমি আবারও বলতেছি যে স্বপ্ন পূরণের দায়িত্ব পবিত্র দায়িত্ব। আমি যাতে সেই দায়িত্ব যথাভাবে পালন করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা। আমাদের আজকের ক্লাসে ২ টা সেশন ছিল। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা যদি আমাকে একটু বলতেন তাহলে আমরা তামাদিনের ক্লাস শুরু করতাম। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমাদের? জি স্যার। জি। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। না সবার ধৈর্য আছে তো? সবার ধৈর্য আছে তো আলহামদুলিল্লাহ। এই যে তামাদিন ১৯ স্যার দেখা যাচ্ছে? রেকর্ড জি। হচ্ছে না দেখা স্যার, রেকর্ড কি পাওয়া যাবে স্যার? কথা বাইরে ঠিকভাবে কথা শোনা যাচ্ছে না। স্যার রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিয়েছি। আমাদের সমস্ত ক্লাসের রেকর্ডিং থাকে। আপনারা অবশ্যই রেকর্ড পাবেন। রেকর্ডে কোনো সমস্যা নেই। আপনারা সবাই রেকর্ডিং পাবেন। আমাদের সব ক্লাসের রেকর্ডিং থাকে। থ্যাংক ইউ।
ওকে। আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যদি একটু ইনবক্সে জানিয়ে দিতেন আমাদের এখানে চ্যাট অপশন যেটা আছে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? তামাদিয়াইন ১৯০৮ বা হ্যান্ড রেইজ করলেই আমি বুঝতে পারব। জি, থ্যাংক ইউ রেজাউল প্রিন্স ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। আশা করি আপনাদের আ ধৈর্য খুবই ভালো আছে। আমরা ১ম এ একটা সেশন শেষ করলাম যে কিছু টেকনিকের কথা বললাম। আ যে পদ্ধতিতে পড়াশোনা করলে আমরা হচ্ছে এক চান্সে আইনজীবী হতে পারবো। ইনশাআল্লাহ আপনারা যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, বিশেষভাবে দোয়া এবং শুভকামনা রইলো। আপনারা এই টেকনিক গুলো অবলম্বন করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা সকলেই আগামীতে যে পরীক্ষা আসতেছে আমাদের ২৯, ১১, ২৫ এবং তারপরে লিখিত এবং ভাইভা, সেই পরীক্ষায় সবাই কৃতকার্য হবেন। যে আমরা বলেছি আজকে আমাদের হচ্ছে ২ টা সেশন হবে। ২য় সেশনে আমরা বলেছি যে তামাদি আইনের উপর একটি ক্লাস নেব। তামাদি আইন থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় কত মার্ক? তামাদি আইন থেকে আমাদের পরবর্তী এমসিকিউ পরীক্ষায় হলো ১০ মার্ক। তাহলে আমাদের টার্গেট হলো আমাদের ১০ থেকে ১০ ই লাগবে। এখান থেকে যাতে একটি মার্কও আমাদের ছুটে না যায়। ১০ থেকে আমাদের কি লাগবে? ১০ থেকে ১০ ই লাগবে। এনি হাউ যেকোনো সাবজেক্ট পড়ার আগে আমরা তামাদি আইন পড়তেছি। যেকোনো সাবজেক্ট পড়ার আগে ওই সাবজেক্টটাতে আসলে কি বুঝাতে চেয়েছে? কি বলেছে ওই সাবজেক্টটাতে? সেটা কিন্তু আগে বুঝতে হবে। আপনার শুধু গদবাঁধা পড়লেই কিন্তু হবে না। আগে বুঝতে হবে যে ওই সাবজেক্টটাতে কি বলেছে? তামাদি আইন কেন? তামাদি আইন আমরা কেন পড়ব? তামাদি আইনের উদ্দেশ্যটাই কি? একেবারেই ট্রু সেন্স এ যদি বলি, ধরেন রহিম সাহেব এবং করিম সাহেব উনাদের গল্প। তাহলে রহিম সাহেব ধরেন হচ্ছে কি আছে ১০% জমিতে। আপনাদের যাদের অন্যদিকে মনোযোগ আছে, দয়া করে মনোযোগটা ক্লাসের দিকে নিয়ে আসেন। উপকৃত হবেন আশা করি। তাহলে রহিম সাহেব ধরেন হচ্ছে ১০% জমিতে কি আছে? ১০% জমিতে বুক দখলে আছে। এখন বুক দখলে থাকা অবস্থায় রহিম সাহেব সেই ১০% জমি থেকে কি হলেন? বেদখল হলেন। কার কর্তৃক বেদখল হলেন? করিম সাহেব কর্তৃক বেদখল হলেন। তাহলে রহিম সাহেব ১০% জমির মালিক। রহিম সাহেব সেই ১০% জমি থেকে করিম সাহেব কর্তৃক কি হলেন? করিম সাহেব কর্তৃক বেদখল হলেন। তাহলে এই যে বেদখল হলেন, একজন আইনজীবী হিসেবে আপনি যদি রহিম সাহেবকে পরামর্শ দেন, তাহলে সেই ক্ষেত্রে রহিম সাহেব কি করতে পারবেন? আপনি বললেন যে, রহিম সাহেব যেহেতু সম্পত্তি থেকে বেদখল হয়েছে, সেহেতু উনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় ৩ মাসের আর্টিকেল 3 অনুযায়ী ৬ মাসের মধ্যে কি করতে পারবেন? ৬ মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় কি করতে পারবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মামলা করতে পারবেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় মামলা করতে পারবেন। আপনি পরামর্শ দিলেন রহিম সাহেবকে। এখন এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার মামলা, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ৯ ধারার মামলা, এই মামলাটা কত দিনের মধ্যে করতে হবে? সেটা বলা আছে কোথায়? সেটা বলা আছে হচ্ছে আমাদের তামাদি আইনে। আমাদের তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদে বলা আছে সুনির্দিষ্ট প্রতিকারের ৮ ধারা মামলা করতে হবে ১২ বৎসরের মধ্যে। এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার যে মামলা, এই মামলাটা করতে হবে হচ্ছে কত দিনের মধ্যে? এই মামলাটা করতে হবে হচ্ছে ৬ মাসের মধ্যে। সেটা কোথায় বলা আছে? বলা আছে হচ্ছে তামাদি আইনের এই তামাদি আইনের অনুচ্ছেদ ৩ এ। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই তামাদি আইন কেন? এই তামাদি আইন কি পড়ব? কেন পড়ব? এই তামাদি আইন হলো একটা বিবাদ যদি তৈরি হয়, তাহলে রহিম করিমের মধ্যে একটা বিবাদ তৈরি হলো ১০% জমি নিয়ে। এই বিবাদটা যাতে কি হয়? এই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়। এই বিবাদটা যাতে কি হয়? এই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়। এই নিয়ে যাতে আমাদের দীর্ঘদিন ঝামেলা পোহাতে না হয়। সেই কারণেই কিন্তু আমাদের এই তামাদি আইন। তাহলে তামাদি আইন কেন? তামাদি আইন হলো এই যে রহিম করিমের মধ্যে বিবাদ তৈরি হয়েছে, সেই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়। এই নিয়ে যাতে আমাদের দীর্ঘদিন ঝামেলা পোহাতে না হয়। এই তামাদি আইন বলতেছে আপনাকে মামলা এতদিনের মধ্যে করতে হবে। যদি আপনি এতদিনের মধ্যে মামলা না করেন তাহলে আপনার মামলাটা কি হয়ে যাবে? আপনার মামলাটা খারিজ হয়ে যাবে। আপনাকে দরখাস্ত এতদিনের মধ্যে করতে হবে। আপনি যদি দরখাস্ত এতদিনের মধ্যে না করেন, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? তামাদিতে বারিত হবে। তার মানে এই যে একটা বিবাদ তৈরি হলো রহিম এবং করিমের মধ্যে, সেই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়, এই নিয়ে যাতে আমাদের দীর্ঘদিন ঝামেলা পোহাতে না হয়, সেই কারণেই কিন্তু আমাদের এই তামাদি আইন। তামাদি আইন থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় হলো ১০ মার্ক। আমাদের ১০ এ ১০ ই লাগবে। বেসিক কিছু বিষয় আছে, সেই গুরুত্বপূর্ণ তথ্য এগুলো আমি আপনাদেরকে পয়েন্ট আকারে দিয়েছি। আপনারা পড়ার সময় এগুলো হচ্ছে দয়া করে খাতায় লিখে পড়বেন। খাতায় অবশ্যই লিখে পড়বেন এই বিষয়গুলো। তাহলে তামাদি আইন, আমরা যে তামাদি আইন পড়তেছি, এই তামাদি আইন কত সালের আইন? এই তামাদি আইন হলো ১৯০৮ সালের আইন।
তামাদি আইন কি ধরনের আইন? তামাদি আইন হলো একটি পদ্ধতিগত আইন। আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে যে তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় কত সালে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় কত সালে? তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় হচ্ছে 1859 সালে। তাহলে 1859 সালে তামাদি আইন সর্বপ্রথম কি হয়? বিধিবদ্ধ হয়। এবং 1859 সালের যে তামাদি আইন সেটা কার্যকর হয় কবে থেকে? সেটা কার্যকর হয় হচ্ছে 1862 সালে। আসলে এই বিষয়গুলো আপনাদের আলাদা করে পড়ানোর কিছু নেই। তারপরেও আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের বুঝার স্বার্থে। আমরা যে বর্তমান তামাদি আইন পড়তেছি ১৯০৮ সালের তামাদি আইন। এই তামাদি আইন কার্যকর হয় কবে থেকে? এই বর্তমান যে তামাদি আইন পড়তেছি, এই তামাদি আইন কার্যকর হয় হচ্ছে ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে। তামাদি আইনে মোট ধারা কয়টি ছিল? তামাদি আইনে মোট ধারা ছিল ৩২ টি। বর্তমানে বলবৎ আছে কয়টি? তামাদি আইনে ৩২ টি ধারার মধ্যে থেকে বর্তমানে কয়টি ধারা বলবৎ আছে? বর্তমানে বলবৎ আছে হচ্ছে ২৯ টি ধারা। খুবই সহজ একটা সাবজেক্ট। আমরা যেকোনো সাবজেক্ট পড়ার আগে সেটা কিন্তু বুঝার চেষ্টা করব। এই তামাদি আইন আমাদেরকে বলতেছে আপনাকে এতদিনের মধ্যে মামলা করতে হবে, এতদিনের মধ্যে দরখাস্ত করতে হবে, এতদিনের মধ্যে আপিল করতে হবে। যদি না করেন সেটা খারিজ। তার মানে আপনাকে একটা বিবাদ যদি তৈরি হয় সেই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়। দীর্ঘদিন যাতে আপনাকে সেই বিষয় নিয়ে ঝামেলা পোহাতে না হয়। এই তামাদি আইন যেমন ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়, দেওয়ানি মামলার ক্ষেত্রেও কি হয়? এই তামাদি আইন প্রযোজ্য হয়। তবে ফৌজদারি মূল মামলা দায়েরের নির্দিষ্ট কোনো কি নেই, নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ নেই। তার মানে আজকে যদি আপনাকে আঘাত করা হয়, সেই আঘাতের জন্য আপনি ২০ বছর পরেও ফৌজদারি মামলা কি করতে পারবেন? ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন। অর্থাৎ ফৌজদারি মূল মোকদ্দমা দায়েরের নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ নাই। আপনারা দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা হয়েছে অনেক আগে। সেটা নিয়ে কিন্তু রিসেন্টলি মামলা হয়েছে। তার মানে ফৌজদারি মূল মোকদ্দমা দায়েরের নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ নাই। কিন্তু দেওয়ানি মূল মোকদ্দমা দায়েরের নির্দিষ্ট কি আছে? নির্দিষ্ট তামাদির মেয়াদ আছে। তার মানে একটা জমি থেকে কেউ যদি বেদখল হয় তাহলে সেই ক্ষেত্রে তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী উনাকে ১২ বৎসরের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। অনুচ্ছেদ ৩ অনুযায়ী ৬ মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। যদি না করেন তাহলে সেক্ষেত্রে ৩ ধারায় কি হবে? আপনার সেই মামলা, দরখাস্ত বা আপিল কিন্তু খারিজ হয়ে যাবে। তাহলে তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার বিধান আছে কত ধারায়? তামাদি আইনের ৩ ধারায়। তাহলে তামাদির মেয়াদ শেষে কেউ যদি মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করে সেটার ফলাফল কি? ফলাফল হলো সেটা খারিজ হবে। এক ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে। এক ধারাও কিন্তু ইম্পোর্টেন্ট। ছোট সাবজেক্ট গুলোতে আমরা হচ্ছে মেক্সিমাম যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো পড়ার চেষ্টা করব। সবই পড়ার চেষ্টা করব। ছোট সাবজেক্টে আমরা আলাদা করে কোনো কিছু বাদ দিব না। তাহলে এক ধারা থেকে যে এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেনটা আসতে পারে আপনাদের ২৯/১১/২০২৫ তারিখের পরীক্ষায় যে তামাদি আইন ১৯০৮ সালের যে তামাদি আইন সেটা কার্যকর হয় কবে থেকে? ১৯০৮ সালের যে তামাদি আইন সেটা কার্যকর হয় হচ্ছে ১/১/১৯০৯ থেকে। ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে কি হয়? ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হয়। ২ ধারা ডেফিনেশন আমরা বড় হয়ে গিয়েছি, তাই না? অনেকেই হচ্ছে ডাবল অনার্স, ডাবল মাস্টার্স তারপরে আবার এলএলবি করেছেন। এলএলবি অনার্স করেছেন, এলএলএম মাস্টার্স করেছেন। কাকে বলে, কত প্রকার, কি উদাহরণ সহ সংজ্ঞা দেব। এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু এখন আর পরীক্ষায় আসে না। তাহলে ডেফিনেশন কাকে বলে? এগুলো পরীক্ষায় আসবে? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। কিভাবে আসতে পারে? সবাই একটু খাতা কলম নিয়ে বসি ২ ধারা পড়ার জন্য। খাতায় লিখব। সবাই খাতায় লিখব বা হচ্ছে দাগাবো। খাতায় লিখব ধারা ২। আমরা ১ম শ্রেণীতে পড়েছি। ক্লাস 1 এ পড়েছি। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে ধারা ২। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেটে কি? ২ এর ১। ২ এর ১ এ কি? দরখাস্তকারী বা অ্যাপ্লিক্যান্ট। তারপরে হচ্ছে ২। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন ২ এর ২। বিল অফ এক্সচেঞ্জ মানে হলো চেক বা হুন্ডি। তারপরে দিবেন হচ্ছে ধারা ২। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন ২ এর ৩। ২ এর ৩ এ কি থাকবে? বন্ড বা মুচলেখা। তারপরে হচ্ছে ২ এর দিবেন ২। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ২ এর ৪ বিবাদী বা ডিফেন্ডেন্ট। ২ এর তারপরে হচ্ছে ২ দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন ৫। ২ এর ৫ ইজমেন্ট রাইট বা ব্যবহার সত্ত্ব বা সুখাধিকার। এখন কাকে বলে, কত প্রকার, কি এই ধরনের কোশ্চেন আসার সুযোগ নাই, আসবে না। কিন্তু এমসিকিউ পরীক্ষায় গিয়ে দেখবেন যে দিয়ে দিয়েছে যে সুখাধিকারের সংজ্ঞা, ব্যবহার সত্ত্বের সংজ্ঞা তামাদি আইনের কত ধারায় আছে।
অপশন কতে দেওয়া হলো 26 দ্বারায়, খতে দেওয়া হলো 27 দ্বারায়, গতে দেওয়া হলো 28 দ্বারায়, আর ঘতে দেওয়া হলো 2 এর 5 দ্বারায়। কে কাকে চিনে ভাই? ওই ঘ নাম্বার অপশন পড়ার তো সুযোগই নাই। 26 পেয়েছি ক নাম্বার অপশনে, ক নাম্বার অপশন চোখ বন্ধ করে ভরাট করেছি। কারণ কি? কারণ আমরা যখন প্রিপারেশন নেই তখন তো আমরা 2 দ্বারার ডেফিনেশন পড়েই নেই। আর কিভাবে পড়বো? হুম, সেটাও তো জানি না। জি, ক্লাস এখনো চলতেছে। আচ্ছা, আপনারা যারা ক্লাসে আছেন সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? অনেকে জিজ্ঞাসা করতেছে ক্লাস চলতেছে কিনা? নূর ভাই ক্লিয়ার কিনা সবাই? জি ক্লিয়ার স্যার। জি, থ্যাংক ইউ। আছে তো, ধৈর্য আছে তো আলহামদুলিল্লাহ? ধৈর্য আছে তো? মাঝে মাঝে সমস্যা হচ্ছে, সাউন্ড একটু ক্লিয়ার শোনা যাচ্ছে না মাঝে মাঝে। আচ্ছা, মাঝে মাঝে একটু নেট প্রবলেম হচ্ছে, তাই তো? ঠিক আছে। জি। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে সুখাধিকারের সংজ্ঞা তামাদিনের কত দ্বারায় আছে? অপশন ক তে দেওয়া হলো 26 ধারা, খ তে দেওয়া হলো 27, গ তে দেওয়া হলো 28, আর ঘ তে দেওয়া হলো 2 এর 5। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 2 এর 5 ধারা। কোথায় আছে? 2 এর 5 ধারাতে। তাহলে সুখাধিকারের সংজ্ঞা তামাদিনের 2 এর 5 ধারায় আছে। তার মানে এখান থেকে অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা এটা হচ্ছে খাতায় লিখে লিখে পড়বো যে 2 এর 1 অ্যাপ্লিক্যান্ট বা দরখাস্তকারী, 2 এর 2 বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময়পত্র, 2 এর 3 বন্ড বা মুচলেকা, 2 এর 4 ডিফেন্ডেন্ট বা বিবাদী, 2 এর 5 ব্যবহার সত্ত্ব, 2 এর 6 ফরেন কান্ট্রি, 2 এর 7 গুড ফেথ বা সরল বিশ্বাস, 2 এর 8 প্লেন্টিভ বা বাদী, 2 এর 9 প্রমিসরি নোট বা অঙ্গীকারপত্র, 2 এর 10 সুট বা মোকদ্দমা, 2 এর 11 হলো ট্রাস্টি বা ওসি। ইংলিশ সহ পড়তে হবে। এমসিকিউ পরীক্ষায় গিয়ে দেখবেন যে তুলে দিয়েছে যে গুড ফেথের সংজ্ঞা তামাদিনের কত দ্বারায় আছে। মাথা তো নষ্ট। আমরা তো জানি গুড ফেথের সংজ্ঞা আছে হচ্ছে দণ্ডবিধিতে, কিন্তু গুড ফেথের সংজ্ঞা যে তামাদিনে আছে সেটা কিন্তু আমরা জানি না। আছে কোথায়? 2 এর 7 দ্বারায়। খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে 2টা জিনিস দাগায় রাখতে পারেন। সবই পড়বেন। জায়গায় রাখতে পারেন হচ্ছে 2 এর 5 এবং হচ্ছে 2 এর 7। তাহলে 2 এর 5 এটা আবার লিখিত পরীক্ষায় আসে। যে সুখাধিকার বলতে কি বোঝেন? কিভাবে ব্যক্তিগত সম্পত্তিতে সুখাধিকার অর্জিত হয়? কিভাবে সরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জিত হয়? এই বিষয়ে উদাহরণ সহ আলোচনা করুন, এরকম কিন্তু লিখিত পরীক্ষায় আসে। তাহলে সুখাধিকারের ডেফিনিশন দিতে গিয়ে কিন্তু আপনাকে 2 এর 5 দ্বারা লিখতে হবে। তাহলে সুখাধিকার বা ব্যবহার সত্ত্ব বা ইজমেন্ট কাকে বলে? এক কথায় যদি বলা যায়, স্রষ্টা প্রদত্ত যতগুলো অধিকার আছে, স্রষ্টা প্রদত্ত সকল অধিকারকে বলা হয় কি? স্রষ্টা প্রদত্ত সকল অধিকারকে বলা হয় সুখাধিকার। যেমন আলো প্রবেশ ব্যবহার রাখার অধিকার, বাতাস প্রবেশ ব্যবহার রাখার অধিকার, পানি কিংবা পানিপথ ব্যবহার রাখার অধিকার। এখন এই অধিকারগুলি 26 এর একে বলা আছে যদি আপনি সরকারি সম্পত্তিতে এক নাগাড়ে বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে 20 বছর ভোগ দখল করেন, সেখানে আপনার কি হবে? সুখাধিকার তৈরি হবে। আর বেসরকারি সম্পত্তি যদি হয়, দুঃখিত, সরকারি সম্পত্তিতে যদি হয় তাহলে সেক্ষেত্রে এক নাগাড়ে বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে 60 বছর, আর বেসরকারি সম্পত্তি যদি হয় তাহলে সেক্ষেত্রে এক নাগাড়ে বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে 20 বছর। তার মানে প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে হলো 20 বছর, আর পাবলিক প্রপার্টির ক্ষেত্রে হলো 60 বছর। ভোগ দখল করেন সেখানে আপনার সুখাধিকার অর্জিত হবে। গুড ফেথ এর ডেফিনেশনটা একটু পড়তে পারেন। গুড ফেথ বা সরল বিশ্বাস কাকে বলে? যেই কাজ যথাযথ যত্ন, সাবধানতা এবং মনোযোগ সহকারে করা হয়েছে, সেই কাজ সরল বিশ্বাসে করা হয়েছে বলে কি হবে? গণ্য হবে। আর যেই কাজ যথাযথ যত্ন সহকারে, সাবধানতার সাথে, মনোযোগ সহকারে করা হয়নি, সেই কাজ কি করা হয়নি? সেই কাজ সরল বিশ্বাসে করা হয়নি। তাহলে যেই কাজ অত্যন্ত যথাযথ যত্ন সহকারে, সাবধানতার সাথে করা হয়েছে, সেই কাজ সরল বিশ্বাসে করা হয়েছে। আর যেই কাজ যথাযথ যত্ন, সাবধানতা সহকারে করা হয়নি, সেই কাজ সরল বিশ্বাসে করা হয়। হ্যান্ড রেজ করেছেন একজন। কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, সুযোগ দিচ্ছি বলার জন্য। বলেন। নীরব আহমেদ এবং হচ্ছে মোল্লা মিরাজ ২ জন হ্যান্ড রেজ করেছেন। কিছু বলবেন? হ্যালো? জি। জি, আপনারা সবাই ক্লিয়ার তো, তাই না? জি স্যার, ক্লিয়ার আছে। জি, ওকে।
ঠিক আছে, থ্যাংক ইউ। মাঝে মাঝে কথা ওইখানে নেট হয়তো বা আপনার এখানে নেট প্রবলেম থাকতে পারে। ঠিক আছে? এটা বিষয় না, আপনারা রেকর্ডিং পাবেন, সমস্যা নেই। ওকে, আমরা চলে যাব হচ্ছে ৩ ধারায়। ৩ ধারাটা হলো এই তামাদি আইনের হচ্ছে আমি বলতে পারি মূল যে ধারা সেটা হলো ৩ ধারা। এই ৩ ধারাটা হলো তামাদি আইনের ভাইবেল। কেন ৩ ধারা তামাদি আইনের ভাইবেল? ৩ ধারায় কি বলা আছে? মামলা, আপিল, দরখাস্তের তামাদি। তার মানে এই যে আমাদের এই তামাদি আইনের কি বলা আছে? তামাদি আইনে তামাদির মেয়াদ বলে দেয়া আছে। কিসের তামাদির মেয়াদ বলা আছে? মামলা করার তামাদির মেয়াদ, আপিল দায়েরের তামাদির মেয়াদ, দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ। তার মানে আমাদের তামাদি আইনের যেই ১৮৩ টা অনুচ্ছেদ আছে, সেই ১৮৩ টা অনুচ্ছেদের মধ্যে ১ থেকে ১৪৯ অনুচ্ছেদ পর্যন্ত মামলা বা মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ বলে দেয়া আছে। ১৫০ থেকে ১৫৭ পর্যন্ত আপিল দায়েরের তামাদির মেয়াদ বলা আছে। এবং ১৫৮ থেকে ১৮৩ পর্যন্ত দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ বলা আছে। এখন এই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করে সেটার ফলাফল কি হবে? সেটার ফলাফল হলো খারিজ। এইবারও আপনাদের এমসিকিউ পরীক্ষায় কিন্তু ৩ ধারা থেকে কোয়েশ্চেন এসেছে। তাহলে ৩ ধারায় কি বলা আছে? তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল। তাহলে তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল কি? তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল হলো আদালত সেটা কি করে দিবেন? আদালত সেটা খারিজ করে দিবেন। তাহলে ডিসমিসাল অফ সুট ইট ইজ ইনস্টিটিউটেড আফটার পিরিয়ড অফ লিমিটেশন। তাহলে তামাদি আইনের ধারা ৪ থেকে ২৫ এবং তামাদি আইনের যে প্রথম তফসিল আছে, প্রথম তফসিলে যেই ১৮৩ টি অনুচ্ছেদ আছে, সেই ১৮৩ টি অনুচ্ছেদে যে মামলা, আপিল বা দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ বলে দেয়া আছে, সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মোকদ্দমা, আপিল বা দরখাস্ত দায়ের করেন, সেটার ফলাফল কি হবে? সেটার ফলাফল হলো খারিজ। বেসিক্যালি এখানে মামলা শব্দটা হবে না, এটা হবে মোকদ্দমা। কারণ দেওয়ানির ক্ষেত্রে কি হয়? দেওয়ানির ক্ষেত্রে হয় মোকদ্দমা, আর ফৌজদারির ক্ষেত্রে কি হয়? ফৌজদারির ক্ষেত্রে হয় হচ্ছে মামলা। তাহলে ৩ ধারার বেসিক কথা কি? ৩ ধারার বেসিক কথা হলো তামাদির মেয়াদ শেষে কেউ যদি মোকদ্দমা, আপিল বা দরখাস্ত দায়ের করে, আদালত সেটা কি করে দিবেন? আদালত সেটা খারিজ করে দিবেন। এক্ষেত্রে অপর পক্ষ যদি আপত্তি নাও দেয়, অর্থাৎ বিবাদী পক্ষ যার বিরুদ্ধে মামলা করা হয়েছে সে যদি আপত্তি নাও দেয়, তারপরও আদালত কি করে দিবেন? তারপরও আদালত সেটা খারিজ করে দিবেন। ৪ ধারায় বলা আছে, আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয়। তাহলে আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয়, সেই ক্ষেত্রে কি হবে? আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ শেষ হলে আদালত যেদিন খুলবে সেদিন তা দাখিল করা যাবে। একটা একেবারেই হচ্ছে আমরা যদি ট্রু সেন্সে বলি, আমরা যদি বুঝার চেষ্টা করি একেবারেই ট্রু সেন্স। আমাদের ৩ ধারায় কি বলা আছে? ৩ ধারায় বলা আছে তামাদি মেয়াদন্তে দায়েরকৃত মামলার ফলাফল কি? তামাদি মেয়াদন্তে দায়েরকৃত মামলার ফলাফল হলো আদালত সেটা কি করে দিবেন? আদালত সেটা খারিজ করে দিবেন। এখন লিখিত পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন হয় যে ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলা কি? তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলা খারিজ। ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তাহলে ব্যতিক্রম কোথায় আছে? ব্যতিক্রম সরাসরি আছে ৫ ধারায় এবং ব্যতিক্রম কোথায় আছে? বলেন তো আপনারা? ব্যতিক্রম আছে হচ্ছে ১৪ ধারায়। আমরা ৪ ধারাটা একটু পরে আবার আলোচনা করব। ৩ ধারার সাথে মিলিয়ে পড়ে নেই। তাহলে ৩ ধারায় বলা আছে তামাদির মেয়াদন্তে দায়েরকৃত মামলা খারিজ। ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তাহলে সেই ব্যতিক্রম কোথায় আছে? ব্যতিক্রম আছে হচ্ছে ৫ ধারায়। তাহলে ৫ ধারায় কি বলা আছে? ৫ ধারায় বলা আছে যে আপনি যদি ৫ টি বিষয় দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত, দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি যে বিষয়গুলো আছে, দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কি? আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল এবং অন্যান্য দরখাস্ত। এই ৫ টা বিষয়ে আপনি যদি আদালতকে স্যাটিসফাই করতে পারেন যে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে রে ভাই, কিন্তু আপনি ৩০ দিনের মধ্যে কি করতে পারেননি? আপনি ৩০ দিনের মধ্যে আপিল করতে পারেননি। এখন কেন আপিল করতে পারেননি? সেটা যদি আপনি আদালতকে স্যাটিসফাই করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই ৫ টা বিষয়ে আদালত কি করতে পারেন? এই ৫ টা বিষয়ে আদালত কিন্তু সময়সীমা বৃদ্ধি করতে পারেন। তাহলে দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি যে বিষয়গুলো আছে আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল এবং অন্যান্য দরখাস্ত, এই সকল ক্ষেত্রে আপনি আদালতকে স্যাটিসফাই করতে পারলে আদালত সময়সীমা বৃদ্ধি করতে পারেন। কিন্তু আ আদালত ৫ ধারায় কোন ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করেন না? এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে।
যে তামাদিনের ৫ ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য না? উত্তর কি হবে? উত্তর হবে দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে। তাহলে দেওয়ানি মূল মামলা ব্যতীত অন্য বিষয়ে আদালত ৫ ধারায় কি করতে পারেন? সময়সীমা বৃদ্ধি করতে পারেন। তাহলে ৫ ধারায় কি আছে? কন্ডোনেশন অফ ডিলে, বিলম্ব মার্জনা মওকুফের আবেদন, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেস, বিলম্ব মার্জনা মওকুফ, অনেকগুলো নাম, সবই একই। তার মানে এই ৫ টা বিষয়ে আদালতকে স্যাটিসফাই করতে পারলে, উপযুক্ত কারণে আদালতকে সন্তুষ্ট করতে পারলে আদালত সময়সীমা বৃদ্ধি করতে পারেন। কিন্তু এই তামাদিনের ৫ ধারায় বলা আছে আপিলের ক্ষেত্রে আদালত সময়সীমা বৃদ্ধি করতে পারেন। কিন্তু সেই আপিলের মেয়াদটা যদি বিশেষ আইনে বলে দেয়া থাকে, বিশেষ আইনে যদি বলে দেয়া থাকে যেমন স্পেশাল পাওয়ার অ্যাক্টের ৩০ ধারায় বলা আছে বিশেষ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপনাকে হাইকোর্টে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। তাহলে বিশেষ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপনাকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে, সেটা বলা আছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট বিশেষ ক্ষমতা আইনের ৩০ ধারায়। এখন আপনি যদি ৩০ দিনের মধ্যে আপিল করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে তামাদিনের ৫ ধারায় আপনি পিটিশন দিতে পারবেন কিনা? দিতে পারবেন, কিন্তু সেটা কি হবে? খারিজ হবে। সেটা কিন্তু গ্রান্টেড হবে না। কেন অ্যাকসেপ্টেড হবে না? কারণ অ্যাকসেপ্টেড হবে না এই কারণে, কারণ আমাদের এই তামাদি আইনের ২৯ ধারায় কি আছে? ২৯ ধারায় আছে সেভিংস বা সংরক্ষণ। ২৯ এর সাবসেকশন ২ এর ২ এ বলা আছে বিশেষ আইনে যদি তামাদির মেয়াদ বলে দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারা কি হবে না? তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবে না। তাহলে আমাদের ৩ ধারায় বলা আছে তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলার ফলাফল হলো খারিজ। কিন্তু আদালতকে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আদালত ৫ ধারায় কি করতে পারেন? সময়সীমা বৃদ্ধি করতে পারেন। মূল মামলা ব্যতীত অন্য বিষয়ে। ৪ ধারায় বলা আছে আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয় সেই ক্ষেত্রে করণীয় কি? আদালত বন্ধ থাকা অবস্থায় যদি মামলা আপিল বা দরখাস্তের তামাদির মেয়াদ শেষ হয়, এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে এখান থেকে। আদালত বন্ধ থাকা অবস্থায় যদি মামলা আপিল বা দরখাস্তের তামাদির মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আদালত যেদিন খুলবে সেদিন কি করা যাবে? সেদিন তা দাখিল করা যাবে। এবং জজ সাহেব যদি ছুটিতে থাকেন, সেই দিনটাও কি হবে? সেই দিনটাও আদালত বন্ধ বলে গণ্য হবে। তো এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয় আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ শেষ হলে সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো আদালত যেদিন খুলবে সেদিন তা দাখিল করা যাবে। এবং জজ সাহেব ছুটিতে থাকলে সেই দিনটিও আদালত বন্ধ ছিল বলে গণ্য হবে। এখানে আরেকটা বিষয় আছে, যারা আপনারা কোর্ট প্র্যাকটিসে যান, কোর্টে যান, তাদের কাছে এই কোশ্চেনটা হতে পারে যে, কোর্টের জজ সাহেব নাই কিন্তু আদালত খোলা আছে অর্থাৎ সেরেস্তাদার আছে। হ্যাঁ, আমি আপনাদের সাথে একেবারেই একমত। সেরেস্তাদার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সেক্ষেত্রে আপনি সেরেস্তাদারের নিকট এই মামলা আপনি দাখিল করতে পারবেন বা দায়ের করতে পারবেন। আমরা চলে যাচ্ছি হচ্ছে ৬ ধারায় লিগ্যাল ডিসেবিলিটি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট একটা সেকশন। খুবই ইম্পোর্টেন্ট, এমসিকিউ, লিখিত, ভাইভা সব পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। আবারও বলতেছি আমাদের বার কাউন্সিল অনলি চ্যালেঞ্জ এমসিকিউ চ্যালেঞ্জ কোর্স। এই কোর্সে আমরা হচ্ছে এমনভাবে পড়াশোনা করব যাতে আমরা হচ্ছে ২৯/১১/২০২৫ তারিখের পরীক্ষায় আমরা সকলেই কৃতকার্য হতে পারি। ইনশাআল্লাহ। এবং আমি মনে করি আপনারা অনেকেই কিন্তু ভর্তি হয়ে গেছেন। আমি লিস্ট করিনি বা এবভ হচ্ছে ১০-১৫ জন হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন যারা ভর্তি হয়েছেন আমি আপনাদেরকে এনশিওর করতেছি পবিত্র দায়িত্বের জায়গায় আপনারা সবাই যারা ভর্তি হননি কোনো সমস্যা নেই। যারা আছেন আমাদের ক্লাসে আমার জন্য দোয়া করবেন। যেহেতু পরীক্ষা আমি যাতে আপনাদেরকে যথাযথভাবে সার্ভিস দিয়ে যেতে পারি। খুবই ইম্পোর্টেন্ট একটা সেকশন, সেকশন 6 থ্যাংক ইউ। সেকশন 6 এ আছে কি? আইনগত অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বৈধ অপারগতা কয়টি? বৈধ অপারগতা হলো ৩ টি। কি, কি? পাগল, নাবালক, জড়বুদ্ধ। ৬ ধারায় ৪ টা সাবসেকশন আছে। প্রত্যেকটা সাবসেকশন আলাদাভাবে ইম্পোর্টেন্ট। ৬ এর ১ এ বলা আছে আমরা গল্প আকারেই যদি বলি, ধরেন রহিম সাহেব আইনগতভাবে অপারগ, রহিম সাহেব নাবালক। এখন রহিম সাহেব নাবালক থাকাকালে উনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে উনার মামলা করার তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? উনি যেদিন নাবালক থেকে সাবালক হবেন সেদিন থেকে কি হবে? সেদিন থেকে শুরু হবে। যেদিন নাবালক থেকে সাবালক হবেন সেদিন থেকে উনার মামলা করার তামাদির মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। অর্থাৎ ৬ ধারায় বলা আছে যখন কোনো ব্যক্তির মামলা কার্যধারা বা ডিক্রি জারির আবেদন করার তামাদির মেয়াদ গণনা শুরু হয়, ওই সময় ওই ব্যক্তি যদি পাগল, নাবালক, জড়বুদ্ধ থাকে তাহলে রহিম সাহেব নাবালক থাকাকালে মামলা করার অধিকার অর্জন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? ওনার নাবালকত্বের অবসানের পর তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এখানে একটা উদাহরণ দেয়া আছে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। নাবালক থাকাকালে একটি নৌকার ভাড়াদের মামলা করার অধিকার লাভ করেন। ইহার ৪ বৎসর পর সে সাবালক হয়। কত বৎসর পর সাবালক হয়? ৪ বৎসর পর। তাহলে সাবালক হওয়ার তারিখ থেকে সে ৩ বৎসরের মধ্যে কি করতে পারবেন?
3 বৎসরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন। তাহলে মামলা করার তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হলো কয়ের? সে যখন নাবালক ছিল তখন থেকে শুরু হয়েছে। কিন্তু তার তামাদির মেয়াদ গণনা কি ছিল? বন্ধ ছিল। এখন যেদিন সে সাবালক হলো, সেদিন থেকে তার তামাদির মেয়াদ গণনা শুরু হলো বলে গণ্য হবে। আরেকটা বিষয় আপনারা একটু নোট করে রাখেন, নৌকার ভাড়া আদায়ের মামলার তামাদির মেয়াদ বলা দেয়া আছে। আর্টিকেল 50 এ বলা আছে। আর্টিকেল 50 একটু নোট করে রাখেন, হ্যাঁ? আর্টিকেল 50 এ আছে আমাদের তামাদিন। তাহলে 50 এ কি বলা আছে? নৌকার ভাড়া আদায়ের মামলা, গৃহের ভাড়া আদায়ের মামলা, আসবাবপত্রের ভাড়া আদায়ের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? ভাড়া আদায়ের মামলা করার তামাদির মেয়াদ হলো 3 বৎসর। ধরেন রহিম সাহেব, আমরা গল্পটা কিন্তু মনে রাখবো। রহিম সাহেব নাবালক থাকাকালে মামলা করার অধিকার অর্জন করেছেন। এখন উনার তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? ৬ এর ১ ধারা অনুযায়ী উনার যেদিন নাবালকত্বের অবসান ঘটবে অর্থাৎ নাবালক থেকে সাবালক হবে সেদিন থেকে শুরু হবে। ৬ এর ২ ধারায় বলা আছে একটি অপারগতায় থাকাকালীন যদি আরেকটি অপারগতায় পতিত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে একটি অপারগতায় থাকাকালীন যদি আরেকটি অপারগতায় পতিত হয় তাহলে রহিম সাহেব কি ছিলেন? নাবালক ছিলেন। নাবালক থাকাকালে উনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। এখন নাবালক থাকাকালেই উনি কি হয়ে গেলেন? নাবালক থাকাকালেই উনি পাগল হয়ে গেলেন। অর্থাৎ একটি অপারগতায় থাকাকালীন আরেকটি অপারগতায় উনি কি হলেন? পতিত হলেন। তাহলে ১ম এ রহিম সাহেব নাবালক ছিলেন। নাবালক থেকে এখন কি হয়ে গেছেন? পাগল হয়ে গেছেন। যে দেখেন এখানে কি বলা আছে? যদি কোনো ব্যক্তি একটি অপারগতায় থাকাকালীন আরেকটি অপারগতায় পতিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সে ব্যক্তির উভয় অপারগতা দূর না হওয়া পর্যন্ত তামাদির মেয়াদ গণনা কি থাকবে? বন্ধ থাকবে। তাহলে রহিম সাহেব ১ম এ নাবালক ছিলেন, নাবালক থেকে পাগল হয়েছেন। এই উভয় অপারগতা যতদিন থাকবে ততদিন রহিম সাহেবের তামাদির মেয়াদ গণনা কি থাকবে? তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। যখন উনার নাবালকত্ব এবং পাগলামি উভয় অপারগতার অপসারণ হবে, তখন থেকে কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ৬ এর ৩ এ বলা আছে, অপারগতা দূর না হতেই যদি মৃত্যু হয়ে যায়। তাহলে আমরা যদি একেবারেই ট্রু সেন্স এ বলি যে রহিম সাহেব ধরেন ১ম এ কি ছিলেন? রহিম সাহেব ১ম এ নাবালক ছিলেন। খাতায় লিখেও মনে রাখতে পারেন। এই গল্পগুলো যারা আমি আরেকটা বিষয় বলি। আমার যে একাডেমিক পেজ আছে যেখান থেকে আপনারা ফ্রি ক্লাস করার জন্য যুক্ত হয়েছেন, সেখানে মিনিমাম ১০০ র মতো ১০০ প্লাস হবে ১২০ বা ৩০ টা ভিডিও কিন্তু আপলোড করা আছে ক্লাসের। এবং আমাদের যে YouTube পেজ আছে, YouTube চ্যানেল আছে, YouTube চ্যানেলেও আমার মনে হয় ৬০-৭০ টার মতো ক্লাস রেকর্ড কিন্তু আপলোড করা আছে। আপনারা যদি ক্লাস রেকর্ড গুলো দেখবেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করি যেহেতু একজন নিয়মিত প্র্যাকটিশনার, রেগুলার প্র্যাকটিশনার যেভাবে হচ্ছে আমরা গল্প করে যেভাবে পড়া যায়, উদাহরণ দিয়ে যে যাতে আমাদের হচ্ছে বুঝতে কঠিন না হয়। আইনগুলো দিয়েই তো আমাদের মামলা মোকদ্দমা চলে। এইগুলো হচ্ছে কি প্রত্যেকটা বিষয় একেকটা কিন্তু বাংলা সিনেমা আমরা বলতে পারি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা বিষয় একেবারেই উদাহরণ সহ, ব্যাখ্যা সহ বুঝে পড়ার জন্য। যাতে আমাদের কখনোই মনে না হয় যে আমরা আইন পড়তেছি। মনে হবে যে একটা ক্লাস হয়েছে, একটা গল্প শেষ হয়ে গেল, একটা বাংলা সিনেমা শেষ হয়ে গেল। ওকে, অপারগ ব্যক্তির যদি মৃত্যু হয়, তাহলে রহিম সাহেব ১ম এ নাবালক ছিলেন, নাবালক থাকাকালেই উনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। এখন নাবালক থাকাকালেই উনি পাগল হয়েছেন, এখন পাগল অবস্থায় মারা গেছেন। তাহলে ১ম এ নাবালক ছিলেন, নাবালক থেকে পাগল হয়েছেন, এখন পাগল অবস্থায় মারা গেছেন। এই যে ৩ টা অপারগতা, এই সময়টা কি হবে? তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে, বাদ যাবে, বাদ যাবে। তাহলে উনার নাবালকত্ব, পাগলামি এবং উনি মারা যাওয়ার পর তামাদির মেয়াদ গণনা কাদের ক্ষেত্রে শুরু হবে? উনি যখন মারা যাবেন তখন উনার বৈধ প্রতিনিধি যারা আছেন তাদের ক্ষেত্রে কি হবে? বৈধ প্রতিনিধির উপর তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে বৈধ প্রতিনিধির ক্ষেত্রে ৬ এর ৩ এ বলা আছে অপরগ ব্যক্তির হ্যাঁ, অপারগতা দূর না হতেই যদি মৃত্যু হয়ে যায়, তাহলে মৃত ব্যক্তির যেই সাবালক উত্তরাধিকারী আছে, সেই উত্তরাধিকারীর উপর কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। অদ্যাবধি তিনি যতদিন নাবালক ছিলেন, নাবালক থেকে পাগল হয়েছেন, পাগল অবস্থায় মারা গেছেন, এই সময়টুকু কি হবে? এই সময়টুকু তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে, বাদ যাবে, বাদ যাবে। ৪ এ বলা আছে অপারগ ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীরাও যদি অপারগ থাকে, তাহলে ৬ এর ৪ এ কি বলা আছে? ৬ এর ৪ এ বলা আছে পাগলের গোষ্ঠী পাগল, পাগলের গোষ্ঠী পাগল, নাবালকের গোষ্ঠী নাবালক। তাহলে পাগলের গোষ্ঠী পাগল, নাবালকের গোষ্ঠী নাবালক। তার মানে
একেবারেই ট্রু সেন্সে আমরা যদি বোঝার চেষ্টা করি, ধরেন রহিম সাহেব প্রথমে কি ছিলেন? রহিম সাহেব প্রথমে নাবালক ছিলেন। নাবালক থাকাকালে উনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। এখন নাবালক থাকাকালেই উনি কি হয়ে গেছেন? নাবালক থাকাকালেই উনি পাগল হয়ে গেছেন। এখন পাগল অবস্থায় উনি মারা গেছেন। মারা যাওয়ার পর তামাদির মেয়াদ গণনা কাদের ক্ষেত্রে শুরু হবে? উনার যে বৈধ প্রতিনিধি আছে রহিম সাহেবের, তাদের ক্ষেত্রে, উনার ছেলে মেয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এখন বৈধ প্রতিনিধিরাও যদি পাগল নাবালক জড়বুদ্ধ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে বৈধ প্রতিনিধিরাও যদি অপারগতায় থাকে, বৈধ প্রতিনিধিরাও যদি পাগল নাবালক জড়বুদ্ধ থাকে, তাহলে তারা কি পাবেন? ৬ এর ১ এবং ৬ এর ২ এর যে সুবিধা, সেই সুবিধাটা কিন্তু পেয়ে যাবেন। তাহলে বৈধ প্রতিনিধি যেদিন নাবালক থেকে সাবালক হবে, যেদিন পাগল থেকে সুস্থ হবে, সেদিন থেকে বৈধ প্রতিনিধির ক্ষেত্রে কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তাহলে আমরা যদি একেবারে ট্রু সেন্স এভাবে মনে রাখি, ৬ এর ১ এ হলো ১ টি অপারগতা, ৬ এর ২ হলো ২ টি অপারগতা, ৬ এর ৩ হলো ৩ টি অপারগতা, আর ৬ এর ৪ হলো কি? ৪ টি অপারগতা। বুঝার খাতিরে বললাম। তাহলে ৬ এর ১ এ হলো রহিম সাহেব নাবালক ছিলেন, ৬ এর ২ হলো নাবালক থেকে পাগল হয়েছেন। আর ৬ এর ৩ হলো নাবালক ছিলেন, নাবালক থেকে পাগল হয়েছেন, পাগল অবস্থায় মারা গেছেন। হ্যাঁ? আর ৬ এর ৪ এ হলো ১ম এ নাবালক ছিলেন, নাবালক থেকে পাগল হয়েছেন, পাগল অবস্থায় মারা গেছেন। মারা যাওয়ার পর উনার বৈধ প্রতিনিধিরাও কি? পাগল, নাবালক, জড়বুদ্ধ। তাহলে বৈধ প্রতিনিধিরা কি পাবেন? এই সুবিধাটা কিন্তু পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা এতক্ষণ ধরে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু পরবর্তী ক্লাস আগামীকালকে বাপ্পি চৌধুরী ভাই। আগামীকালকে আপনাদের আমাদের আরেকটু পড়া আছে, হ্যাঁ? আরেকটু পড়া আছে। আগামীকালকে আপনাদের দেওয়ানি কার্যবিধির উপর ক্লাস হবে। আর আমাদের বার কাউন্সিল অনলি চ্যালেঞ্জ কোর্স, অনলি এমসিকিউ চ্যালেঞ্জ কোর্সে একটি অফার চলমান আছে। অফারে আপনারা যারা আজকে পর্যন্ত ভর্তি হয়েছেন, আপনারা শুধুমাত্র এককালীন কোর্সে ৳৩৫০০ য় ভর্তি হতে পেরেছেন। তো এই অফারটি চলমান আছে। আপনারা যারা আমাদের সাথে কন্টিনিউ করতে চান, বিশেষ করে আমি বলব যে আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব হস্তান্তর করতে চান, আপনার পবিত্র দায়িত্ব হস্তান্তর করতে চান, আপনারা চাইলে সেই অফারে সেই দায়িত্বটা হস্তান্তর করতে পারেন। ওকে, আমরা আরো কিছু সেকশন পড়ব। আপনারা সবাই যুক্ত থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করতেছি। ৭ ধারা আমরা ৬ ধারায় পড়েছি একজন বাদী বা বিবাদীর ক্ষেত্রে। ৭ ধারাটা কিসের জন্য প্রযোজ্য? এবং আপনাদের যতগুলো কোয়েশ্চেন আছে, আমরা হচ্ছে ৮ ধারা পড়ে আপনারা বিরক্ত হচ্ছেন কিনা সেটা একটু জেনে নিই। বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? আনমিউট করে দিয়েছি না সবাইকে। স্যার। আচ্ছা, রাশেদরা বলতেছেন যে কষ্ট হচ্ছে। ভালো লাগছে। কামাল ভাই, কষ্ট হচ্ছে? বাপ্পি চৌধুরী ভাই কষ্ট হচ্ছে? না, ইস! থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস থেকে তো এমসিকিউ পরীক্ষায়, পরবর্তী এমসিকিউ পরীক্ষায় জি। থ্যাংক ইউ রুনা তালুকদার, বাপ্পি চৌধুরী অসংখ্য ধন্যবাদ। আমরা আর কয়েকটা সেকশন পড়তে চাচ্ছি, হ্যাঁ? যদিও ফ্রি ক্লাস চাইলে এখনই ছেড়ে দিতে পারি। আপনাদের যতগুলো কোয়েশ্চেন আছে ক্লাস শেষ হওয়ার পর কিন্তু আপনাদের কোয়েশ্চেন সেশন থাকবে। ঠিক আছে? আপনাদের কিন্তু কোয়েশ্চেন সেশন থাকবে, আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। ওকে। ৭ ধারাটা আমরা একটু পড়ি। ৭ ধারায় কি বলা আছে? একাধিক বাদী বা দরখাস্তকারীর একজনের অপারগতা। তাহলে আমরা ৩ জন ব্যক্তি, একটু গল্প করি শুনবেন কষ্ট করে। আমরা ৩ জন ব্যক্তি। কে, কে? আচ্ছা, ১ টা মিনিট। সবাই একটু যুক্ত থাকবেন। নেট কানেকশনটা ওকে করে নিচ্ছি। সবাই যুক্ত থাকবেন। আমি ১ মিনিটের মধ্যে জয়েন হচ্ছি।
হ্যাঁ, সেলিম ভাই ওয়াইফাই লাইনটা ঠিক আছে কিনা একটু চেক দিবেন। ওয়াইফাই ঠিক আছে? দেখেন তো চলে কিনা? আমার এখানে পাইতেছে না আরকি। ওকে আছে? ল্যাপটপে আসতেছে না কেন? না, এখনো আসে নাই। জি, সবাই যুক্ত থাকবেন, হ্যাঁ? আমি ১ মিনিটের মধ্যে যুক্ত হচ্ছি আপনাদের সাথে। সবাই যুক্ত থাকবেন ক্লাসে। আমার এখান থেকে তো মনে হয় আপনার এটা। না, ওয়াইফাই তো পাইতেছে না। দেখেন তো ওয়াইফাই পাচ্ছি কিনা? মোবাইলে পাইতেছে কিন্তু ল্যাপটপে তো পাইতেছে না। হুম, হুম, মোবাইলে পাইতেছে। এরকম মোবাইল দিয়ে জয়েন হয়ে যায়। মোবাইলে এরকম তো হওয়ার কথা না। হুম, আইপিএস লাগাতে হবে। হুম, জি আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যালো? জি ক্লাস শেষ হয়নি? আছি। কষ্ট হচ্ছে না তো? আনমিউট আছেন সবাই। কষ্ট হচ্ছে? হ্যালো? স্যার
স্যার আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কি কোনো কোয়েশ্চেন করবেন? শেষ করব আজকে এখানে? কোয়েশ্চেন আছে আপনাদের? জি কারো স্যার কোনো কিছু কোয়েশ্চেন কোয়েশ্চেন আছে? আছে। জি, কোয়েশ্চেন করেন। কারণ রাত্র হয়ে যাচ্ছে তো। স্যার জি, আমাদের কোয়েশ্চেন করেন। আমাদের এই রিগোড আগামীকালকে কিন্তু আপনাদের আরো একটি ক্লাস আছে, হ্যাঁ? দেওয়ানি কার্যবিধির উপর। তো সেই ক্লাসে যুক্ত হবেন। জি, কোয়েশ্চেন করতে পারেন। জি। একে, একে হ্যান্ড রেইজ করবেন, কোয়েশ্চেন করবেন। প্রথমেই হচ্ছে রাজ ভাই, কোয়েশ্চেন করেন। জি। জি, রাশেদ রাজ ভাই বলেন। স্যার আমরা এই রিগোডটা কোথায় পাবো? রেকর্ডটা হচ্ছে ক্লাসের রেকর্ড? আপনাদের যে গ্রুপ থেকে ক্লাসে যুক্ত হয়েছেন, 19শে সেপ্টেম্বরের যে ক্লাসে যুক্ত হয়েছেন গ্রুপে, সেই গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে? রেকর্ডটা সেই গ্রুপে পেয়ে যাবেন। জি। তারপরে হচ্ছে মোল্লা মিরাজ বলেন আপনি। মোল্লা মিরাজ, তারপরে হচ্ছে জাফরান জামিল। জাফরান জামিল। আনমিউট করে বলতে হবে। স্যার আপনার ওই যে জি। পিডিএফ যে হ্যান্ডআউট দেওয়া আছে ওটা পড়লেই কি হবে? ওইটা পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওগুলো প্রিন্টেড ভার্সনও আছে, আপনারা চাইলে ওগুলো নিতে পারবেন। ওইটা পড়লে ইনশাআল্লাহ এমসিকিউর জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আমাদের অনলি এমসিকিউ চ্যালেঞ্জ কোর্সে আপনাদের আজকে পর্যন্ত কিন্তু একটা অফার চলমান আছে। আপনারা চাইলে কিন্তু সেই অফারেও ভর্তি হতে পারেন। ঠিক আছে? জি, কামরুল ইসলাম ভাই অনেকবার হ্যান্ড রেইজ করেছেন। বলেন। জি স্যার মূলত স্যার হ্যান্ড রাইজ করার কারণ হচ্ছে স্যার আমি আমার বার কাউন্সিল এমসিকিউ রিটেন এগুলো ইংরেজিতে দিব স্যার। তো আমরা যারা ইংরেজিতে পরীক্ষা দিব আমাদের জন্য কোনো স্পেশাল কোনো ডিরেক্টিভস কোনো দিক নির্দেশনা আছে কিনা স্যার? ইংরেজিতে না দেওয়াটাই বেটার হবে। ১ নাম্বার এক কথায় বলে দিলাম। যদি সম্ভব হয় এখনো সময় আছে। হ্যাঁ, স্যার ইংরেজিতে এখানে একটা কথা বলি আপনাকে স্যার। জি, জি। বলেন। স্যার কথাটা হচ্ছে স্যার আমি আমার যখন এলএলবি অনার্সে ভর্তি হই স্যার আচ্ছা আমরা তখন রেকর্ডিংটা থেকে অফ আমি করে আমার দেই, হ্যাঁ? আইনগুলো ইংরেজিতে হ্যাঁ। পড়তে পড়তে